ওকে, তো আমরা যেটা বলছিলাম যে আমরা যেহেতু মেশিন লার্নিং অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করছি, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এর হচ্ছে মানে একটা অন্যতম পার্ট হচ্ছে মেশিনকে লার্ন করানো। আর আমরা গত ক্লাসে হচ্ছে তোমাদেরকে সুপারভাইজড এবং আনসুপারভাইজড লার্নিং নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে কি? জি স্যার। কার মনে আছে? সুপারভাইজড লার্নিং কি জিনিস বলো জোয়েল। স্যার সুপারভাইজ লার্নিং হচ্ছে স্যার ওই ডাটাগুলো একটা লেভেল অনুসারে রাখতে হয়, সাজিয়ে রাখতে হয়। লেবেলিং থাকবে, ডাটাগুলোকে আগে থেকে চিনিয়ে দেওয়া হবে, তাই না? জি স্যার। আচ্ছা, আর আনসুপারভাইজড লার্নিং যেখানে হচ্ছে ডাটা কোনো লেভেলিং থাকে না। হ্যাঁ, তাহলে আনসুপারভাইজড লার্নিং এ কি হয়, ডাটাকে ম্যানিপুলেশন করে বা ডাটাকে অ্যানালাইসিস করে তারপর হচ্ছে সেখান থেকে ডিসিশন নেওয়া হয় যে হচ্ছে আমি ডাটা দিয়ে কি করব বা কি ধরনের ডাটা নিয়ে কাজ করব, রাইট? তো এই আনসুপারভাইজড এবং সুপারভাইজড লার্নিং এর যে অ্যালগরিদম গুলো আছে, আমরা হচ্ছে দুইটা অ্যালগরিদম আলোচনা করেছিলাম, সরি দুইটা না, কয়েকটা অ্যালগরিদমের নাম বলেছিলাম। তো আমরা এর মধ্যে তোমাদেরকে গত ক্লাসে হচ্ছে আমরা যে লেকচারটা শেয়ার করেছিলাম, লেকচার 2, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, সো লেকচার 2 তে লাস্টের দিকে যখন সুপারভাইজড এবং আনসুপারভাইজড লার্নিং নিয়ে কথা বলছিলাম, সেখানে এই কয়েকটা অ্যালগরিদমের নাম বলছিলাম আমরা। তো এই অ্যালগরিদম গুলা দিয়ে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা মেশিনকে লার্ন করাবো। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই যে নেইভ বায়াস অ্যালগরিদম, এই অ্যালগরিদমটা নিয়ে আলোচনা করবো। তো এই জন্য বলছে যে আজকে লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, সো আমি এই জন্য একটু ডিলে করছিলাম যাতে মিনিমাম আরো কিছু পার্টিসিপেন্ট হয়। তো অলরেডি হচ্ছে আমাদের 8 মিনিট ওভার হয়ে গেছে এবং পার্টিসিপেন্ট সংখ্যা মোটামুটি 10 আপ। সো আমি মনে করি আমরা শুরু করতে পারি, রাইট? ওকে, সো আমাদের আজকের আলোচনার মেইন যেটা কেন্দ্রবিন্দু এবং মেইন যেটা টপিক, সেটা হচ্ছে লেকচার 3 তে হচ্ছে আমরা আজকে সুপারভাইজড লার্নিং এর যেই প্রসেস গুলা ছিল, তো তার মধ্যে হচ্ছে নেইভ বায়াস অ্যালগরিদম বা নেইভ বায়াস ক্লাসিফায়ার হচ্ছে একটা অন্যতম অ্যালগরিদম। এই নেইভ বায়াস ক্লাসিফিকেশনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব লেকচার 3 তে। আজকে পুরো লেকচার জুড়ে হচ্ছে আমরা নেইভ বায়াস ক্লাসিফায়ার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আমি যদি কোনো কিছু না বুঝো অবশ্যই আমাকে কোশ্চেন করবা বা আমাকে বলবা। ওকে, সো নেইভ বায়াস ক্লাসিফিকেশনটা কি? এটা হচ্ছে একটা বায়াসিয়ান ক্লাসিফিকেশন। বায়াসিয়ান কি? একজন ম্যাথমেটিশিয়ান ছিল যার নাম ছিল হচ্ছে বায়াস। হ্যাঁ, তো তার নাম অনুসারে হচ্ছে সে হচ্ছে একটা অ্যালগরিদম বা একটা ক্লাসিফায়ার ডেভেলপ করেছে, যেই ক্লাসিফায়ারটা ইউজ করে হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে যখন অ্যানালাইসিস করব বা স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে যখন প্রেডিকশন করব তখন হচ্ছে আমরা এই ক্লাসিফায়ারটা ইউজ করি। তো যেহেতু হচ্ছে এটা এই ক্লাসিফায়ারটা এখানে ওনার নাম অনুসারে হয়েছে, এই জন্য এটাকে বায়াসিয়ান ক্লাসিফায়ার বলা হয়। তাহলে ক্লাসিফিকেশনের মেন উদ্দেশ্য কি? ক্লাসিফিকেশনের মেন উদ্দেশ্য হচ্ছে কি করা? দুইটা ক্লাসকে আলাদা করে ডিভাইড করা, ভাগ করে দেওয়া। হ্যাঁ, যে এখানে একটা ক্লাস, এখানে একটা ক্লাস, দুইটা ক্লাসকে ডিভাইড করে দেওয়া। তো এখন যেহেতু নেইভ বায়াস ক্লাসিফায়ারের মাধ্যমে হচ্ছে আমরা অনেকগুলা ক্লাস থেকে কিছু ডাটাকে স্যাম্পল ডাটাকে নিব এবং সেগুলোর মধ্যে থেকে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন করব। সো এই জন্য হচ্ছে নেইভ বায়াসকে এক ধরনের ক্লাসিফিকেশন বলা হয়। নেইভ বায়াস ক্লাসিফায়ার ইজ এ সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম। তাহলে এটা কি ধরনের অ্যালগরিদম? এটা হচ্ছে একটা সুপারভাইজড অ্যালগরিদম, যেখানে হচ্ছে লেবেলিং করা থাকবে, ডাটাগুলা লেবেলিং করা থাকবে। এবং এই নেইভ বায়াস ক্লাসিফায়ারটা এটা কিসের উপর বেস্ট করে ডেভেলপ করা? এটা বায়াস থিওরেমের উপর বেস্ট করে ডেভেলপ করা। হ্যাঁ, আচ্ছা, এবং এটার আসল উদ্দেশ্য কি? এটা আসল উদ্দেশ্য দেখো, যেটা assumes that features are statistically independent। এখানে যেই সকল ফিচার গুলা থাকবে এই নেইভ বায়াস ক্লাসিফায়ার মাধ্যমে যখন আমরা কাজ করব তখন এখানে যে ধরনের হচ্ছে আমার ডাটা গুলা থাকবে, যে ধরনের ফিচার গুলা থাকবে, এই ফিচার গুলো সবগুলো কি স্ট্যাটিস্টিক্যালি কি ইন্ডিপেন্ডেন্ট ফিচার। হ্যাঁ, কোনোটাই ডিপেন্ডেন্ট না। সো এই ইন্ডিপেন্ডেন্ট ফিচার গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। এখন আসো, প্রথমে হচ্ছে এই অ্যালগরিদমটা আমি প্রথমে আলোচনা করব না, বা বায়াস থিওরেমটা প্রথমে আলোচনা করব না। আমি প্রথমে হচ্ছে এটার সলিউশনে চলে যাব। সলিউশন বলতে হচ্ছে ম্যাথে চলে যাব। তো প্রথমত হচ্ছে আমি ম্যাথটা সলভ করব। যদি ম্যাথটা প্রথমে বুঝো তোমরা, তাহলে হচ্ছে এটা অ্যালগরিদমটাও বুঝবা বা এর আগের যে থিওরিটা আছে সেটাও বুঝবা। তো সবার আগে হচ্ছে ম্যাথ বুঝতে হবে। তাহলে প্রথম কথা, প্রথম কোশ্চেন, যে এটা কি ধরনের অ্যালগরিদম? নেইভ বায়াস সুপারভাইজড। সুপারভাইজ।
ওকে, সুপারভাইজ লার্নিং এ কি হয়, ডাটা সেটে কি করা থাকে, লেভেলিং করা থাকে। লেভেলিং করা থাকে। তাহলে আমাদের এখান থেকে শুরু। সো এখান থেকে হচ্ছে আমরা এখানে দেখো তো যে ডাটা সেটটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এই যে 30 31 থেকে 40 গ্রেটার দেন 40, এই জিনিসগুলা কি, সংখ্যাগুলা কি, এগুলো কি চালের দাম বা ডালের দাম, এগুলো দ্বারা কি বুঝাচ্ছে, বয়স এই বোঝানো। লেভেলিং করা আছে, রাইট? হাই, মিডিয়াম, লো, এইগুলো দ্বারা কি বুঝাচ্ছে, কারো ইনকামের ইনকাম অবস্থা কেমন? বোঝাচ্ছে। আমি স্টুডেন্ট কি টিচার বা স্টুডেন্ট কি না, ইয়েস অর নো, আমাকে এখানে লেভেলিং করা আছে। আমার অ্যাকাউন্ট ক্যাপাবিলিটি কেমন, আমার ক্রেডিট কি ফেয়ার নাকি এক্সিলেন্ট নাকি হচ্ছে মিডিয়াম, হ্যাঁ, এটাও এখানে লেভেলিং করা আছে। সো এই 4টা কলাম যদি আমি অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করার পরে দেন আই উইল ডিসাইড যে হচ্ছে আমি কি কম্পিউটার কেনার আমার ক্ষমতা আছে নাকি নাই। তাহলে আমরা এই 4টা কলামের ইনফরমেশন থেকে হচ্ছে আমি একটা কলামকে আমরা প্রেডিকশনের জন্য ব্যবহার করতে পারি। বাট দেখো, প্রথমত হচ্ছে মেশিনকে প্রেডিকশন করাইতে হলে আগে তো মেশিনকে শেখাইতে হবে, শেখানো লাগবে না? মেশিনকে না শিখাইলে কি মেশিন বলতে পারবে? না তাহলে স্যার। আমি প্রথমে যদি মেশিনকে বলে শিখাই যে হচ্ছে তোমার এজ যদি লেস দেন 30 হয়, তোমার ইনকাম যদি হাই হয়, এবং তুমি যদি স্টুডেন্ট না হও, তোমার যদি হচ্ছে ক্রেডিট রেটিং যদি খুব বেশি এক্সিলেন্ট না হয়, ফেয়ার হয়, মোটামুটি হয়, তাহলে তোমার কম্পিউটার কেনার ক্ষমতা নাই। এটা একজনের ডাটা, যে কোনো একজনের ডাটা, মনে করো আমরা একজনের ডাটা নিলাম, আবার আরেকজনের ডাটা নিলাম যে যার এজ হচ্ছে কি 40-এর বেশি, তার ইনকাম কি, ইনকাম হচ্ছে মিডিয়াম, বাট সে স্টুডেন্ট না, হ্যাঁ, আবার তার ক্রেডিট রেটিং কি দেওয়া আছে, ফেয়ার দেওয়া আছে, কিন্তু সে হচ্ছে কম্পিউটার কিনেছে। তাহলে এই ধরনের দেখো, কিছু ডাটাতে সামঞ্জস্য আছে, কিছু ডাটাতে সামঞ্জস্যতা নেই। তো এই ধরনের সবগুলো ডাটাকে আমরা যখন অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে আমরা দেখো এরকম টোটাল এখানে কয়জন ডাটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন। তো 14 জন মানুষ তার ব্যক্তিগত জীবনের যে ডাটা আছে সেই ডাটাগুলো আমাদেরকে দিয়েছে। এখন এই ডাটাগুলো দিয়ে আমি আমার মেশিনকে কি করাবো, ট্রেন করাবো। ট্রেন করার পরে আবার যদি আমি মেশিনকে জিজ্ঞাসা করি যে ধরো আমার এজ হচ্ছে 30-এর কম, কত, 30-এর কম, আমার ইনকাম হচ্ছে মিডিয়াম, আমি স্টুডেন্ট, আমার ক্রেডিট রেটিং ফেয়ার, তাহলে কি আমি কম্পিউটার কিনতে পারবো নাকি পারবো না? আমাকে অ্যান্সার দাও। তাহলে কেউ কি অ্যান্সার দিতে পারবে এটা, বলো তো, কে জি অ্যান্সার স্যার। দিতে পারবে? দেখো তো আমরা যে গিভেন যে ডাটা সেট আছে সেটার সাথে কম্পেয়ার করি, এজ লেস দেন 30, তাহলে এজ লেস দেন 30 এখানে সব জায়গায় এজ লেস দেন 30, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আমি যদি একটু মার্কারটা নিয়ে নেই, তাহলে এজ লেস দেন 30 ম্যাচ করে কোথায় কোথায়, এখানে ম্যাচ করে, 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 তাহলে এই 5 জায়গায় ম্যাচ করে। ওকে, আমরা প্রথম কন্ডিশন পেলাম। এবার দ্বিতীয় কন্ডিশন কি, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ইনকাম ইনকাম মিডিয়াম, তাহলে এখানে ইনকাম হাই, তাহলে এটাও বাদ, এটাও বাদ, তাই না? নিচেরটা একবারে। তো এটাও বাদ, এখানে মিডিয়াম, তাহলে শেষ পর্যন্ত টিকে আছে কয়টা, দুইটা, দুইটা টিকে আছে না? আচ্ছা, এখন এই দুইটার মধ্যে আমরা থার্ড যে আমাদের ইয়াটা আছে, ফিচারটা আছে, সেটা তো দেই, আমি স্টুডেন্ট কি না, আমি কি স্টুডেন্ট নাকি স্টুডেন্ট না, দেখা আছে কি, ইয়েস, রাইট? স্টুডেন্ট। তো ইয়েস হলে এখানে কি নো আছে, আর এখানে ইয়েস আছে, তার মানে আমি সর্বশেষ এটাও বাদ, এটার সাথে মিলে না, তাহলে সর্বশেষ একটা পাইলাম, তাই কি না? এবার আসো, ক্রেডিট রেটিং কি দেওয়া আছে, ফেয়ার। এখানে কি আছে, এক্সিলেন্ট। এক্সিলেন্ট। তাহলে কি আমার ডাটা মিললো? না স্যার। একটাও মিলে না। পারবে না স্যার। হ্যাঁ, তাহলে একটা ডাটাও মিলে নাই, সবগুলোর কম্বিনেশন সেম হয় নাই। কিন্তু এই যে মেশিনকে আমি এতগুলা জিনিস দিয়ে শিখাইলাম যে হাই হইলে, নো হইলে, ফেয়ার হইলে এটা হবে, বা মিডিয়াম হইলে, ইয়েস হইলে, ফেয়ার হইলে এটা হবে, তাহলে মেশিন তো এতগুলা জিনিস শেখার পরে সে তো অ্যাটলিস্ট আমাকে এতটুকু ডাটা না মিললেও সে আমাকে একটা জিনিস প্রেডিকশন করে দেওয়া উচিত, উচিত কিনা, বলো? তোমার কি মনে হয়? কারো না ইনকাম যদি মিললে তো medium হয়, এখানে ফলস আসবে। কারো ইনকাম যদি মিডিয়াম হয়, সে যদি স্টুডেন্ট হয়, তার ক্রেডিট রেটিং যদি মিনিমাম ফেয়ার হয়, তাহলে তো অবশ্যই তার কম্পিউটার কেনার ক্ষমতা থাকার কথা। এখানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আর সেটা বুঝবে না স্যার।
হ্যাঁ, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সেটা বোঝানোর জন্য তো আমি এই ডাটা সেটটা নিয়ে আসছি। এই ডাটা সেটটা দিয়ে মনে করো যদি তুমি আমার ল্যাঙ্গুয়েজকে আমার প্রোগ্রামকে শেখাই, হ্যাঁ শিখাইলে সে অবশ্যই বলতে পারবে। কারণ স্যার কি এটা এটা যেহেতু সুপারভাইজড, ও তো শেখানো ছাড়া কোনোটাই করতে পারবে না, এই জন্যই। না, সুপারভাইজড না হইলেও তোমার সুপারভাইজড লার্নিং এর উদ্দেশ্য কি? সুপারভাইজড লার্নিং এর উদ্দেশ্য হচ্ছে মনে করো তুমি হচ্ছে বলে দিলা যে হচ্ছে যদি হচ্ছে তোমার এত থেকে এত হয়, যে যদি তোমার রুম টেম্পারেচার 30 থেকে 35 হয়, হ্যাঁ, বা 30 হইলে তোমার এসি টেম্পারেচার হবে হচ্ছে মনে করো হচ্ছে 20, হ্যাঁ, আবার রুম টেম্পারেচার যদি হচ্ছে 25 হয় তাহলে এসি টেম্পারেচার হবে কত, মনে করো 25। এখন তুমি বলে দিলে না, বাট মিডিয়ালে একটা ডাটা দিলে 27 বললা, তাহলে 27 কি এখানে দেওয়া আছে সুপারভাইজড লার্নিং এ? 27 হলে কি হবে? দেওয়া নাই। তাহলে 27 সেই ডাটাটা কি করবে? সে দেখবে এই 27টা কোন ক্লাসের মধ্যে আছে, সে ওই ক্লাসের মধ্যে থেকে তারপর সেটা ডিভাইডেশন করে ক্লাসিফিকেশন করে তোমাকে একটা প্রেডিকশন করবে। এখানে তো আমি এক্স্যাক্টলি রেজাল্ট দিচ্ছি না, আমার নেট বেস ক্লাসিফিকারের কাজ কি? প্রেডিকশন করা যে এটা হইতে পারে। ওকে, সো এই যে হচ্ছে একটা গিভেন ডাটা স্যাম্পল দেওয়া আছে, সো এই ডাটা স্যাম্পলটার অ্যান্সার কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা প্রথমত হচ্ছে এটা প্রবাবিলিটির মাধ্যমে, ম্যাথমেটিক্স এর মাধ্যমে এই প্রবলেমটা প্রথমে সলভ করব। কিসের মাধ্যমে? থিওরির মাধ্যমে। আর ল্যাবে হচ্ছে আমরা এই প্রবলেমটা হচ্ছে ল্যাবে যখন সলভ করব তখন হচ্ছে এটাকে আমরা কোডের মাধ্যমে অ্যানাকোন্ডা দিয়ে আমরা কোডের মাধ্যমে সেটাকে সলভ করব। ওকে, এখন আসো প্রথম যেই পোরশনটা আমরা, আমার কোশ্চেনটা বুঝছো কিনা এটা আগে বলো। যে আমি যে কোশ্চেনটা তখন বুঝলাম যে আমরা কি বের করব, কি বের করতে চাচ্ছি, এটা ক্লিয়ার কি সবার? জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। কি আচ্ছা, তো এবার আসো আমাদের এখানে আমরা এটাকে আমরা সলভ করব কিসের মাধ্যমে বলছি? আমরা থিওরির মাধ্যমে সলভ করব প্রথমত। ওকে, আমরা থিওরির মাধ্যমে সলভ করব, তারপর হচ্ছে আমরা সেটাকে ল্যাবে যখন যাব তখন ল্যাবের মাধ্যমে সলভ করব। তো প্রথমত আসো আমরা যখন এখানে থিওরির মাধ্যমে সলভ করব, তো আমাকে নেট বেসের আমি জাস্ট থিওরিটা আগে দেখায় আসি, যেটা অলরেডি হচ্ছে বলছি হচ্ছে আমি দেখাবো না। তো দেখাবো না বলতেছি, পরে দেখাবো বলছি। সো পরে দেখানো, হ্যাঁ পরেই দেখাবো। তার আগে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এখানে আমাদের যে নেট বেসের ক্লাসিফায়ারের যে ইকুয়েশনটা আছে সেটা দেখায় আসি, কারণ এই ক্লাসিফায়ার ইকুয়েশনটা আমার এখানে সলিউশন করার জন্য লাগবে। এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো পি অফ সিআই বাই এক্স। সো সি দ্বারা কি বোঝাচ্ছে? সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্লাস। এটা কোন ক্লাস? এটা হচ্ছে আউটপুট ক্লাস। আমি যে ক্লাসটাকে প্রেডিকশন করতে চাচ্ছি সেই ক্লাসের ডাটা কয় ধরনের আছে সেই ডাটাটাকে আমরা সিআই দ্বারা হচ্ছে ডিফাইন করি। সো আই এর মান 1 হতে পারে, টু হতে পারে, 3 হতে পারে, হোয়াটএভার যে যাই হোক না কেন আই এর মান হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আমার আউটপুট ডাটা কয়টা আছে। যেমন এখানে আমরা আউটপুট কি আছে, আমরা এখানে এই চারটা ডাটা ফিল্ডকে, এজ, ইনকাম, স্টুডেন্ট, ক্রেডিট রেটিং, এই চারটা ফিল্ডকে কি ধরি? ইনপুট ডাটা ধরি। আর বায়াস কম্পিউটারকে আউটপুট। তার মানে এই ডাটাগুলো থাকলে সে এটা হবে, এই ডাটাগুলো থাকলে এটা হবে, এই ডাটাগুলো থাকলে এটা হবে। তার মানে এটা হচ্ছে আমার আউটপুটের কলাম। সো এই আউটপুটের কলাম যেটা আমি বলছিলাম, সো আউটপুটের কলাম বাদ দিয়ে, সরি ইনপুটের কলাম বাদ দিয়ে যে আউটপুটের কলামটা আছে সেখানে কয় ধরনের ক্লাস আছে? এখানে নো আর ইয়েস আছে। কয় ধরনের ক্লাস? 2 ধরনের। তাহলে এখানে আই এর মান কত? 2। 2। সো এখানে আমরা দেখতে পাচ্ছি পি অফ সিআই, তার মানে সি1 এবং সি2, রাইট? জি স্যার। ওকে, এবার আসো পি অফ সি1 এবং সি2। তাহলে আমরা এক্স দ্বারা কি বোঝাচ্ছে? এক্স দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এখানে যে ইনপুটের যে মানগুলো আছে ভেরিয়েবল, সেগুলোকে হচ্ছে এক্স দ্বারা বোঝাচ্ছে। তো আমরা এই ইকুয়েশনটা মনে রাখবো এবং এই ইকুয়েশনটার মাধ্যমে হচ্ছে আমরা প্রবাবিলিটি প্রেডিকশন করব। ওকে, আমরা ম্যাথে চলে আসি, আর কথা না বাড়াই। তো এখানে দেখো প্রথমত আমার এখানে কয়টা ক্লাস দেওয়া আছে? সি1 এবং সি2। প্রথম ক্লাসের নাম কি? বায়াস কম্পিউটার। কম্পিউটার কিনবে, কম্পিউটার যে কিনবে এই ধরনের এই ক্লাসটাকে আমরা ইএস ক্লাস ধরতেছি। আর যারা কম্পিউটার কিনবে না সেই ক্লাসটা কি ধরতেছি? নো নো ক্লাস ধরতেছি। তো এখানে ক্লাস আছে দুইটা, ইয়েস এবং নো। আর এটা হচ্ছে আমার কোশ্চেন, যে কোশ্চেনটা দেওয়া আছে যে ডাটা স্যাম্পল, যে কারো এই যদি লেস দেন 30 হয়, তারপর তার ইনকাম যদি মিডিয়াম হয়, সে যদি স্টুডেন্ট হয়, তার ক্রেডিট রেটিং যদি ফেয়ার হয়, তাহলে সে কম্পিউটার কিনবে কিনা। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার আমাকে দিতে হবে। আমরা থিওরিটিক্যালি কিভাবে কোশ্চেনটা অ্যান্সার দিতে পারি সেটা দেখবো। সো আমার যে ইকুয়েশনটা ছিল সেটাকে আমি প্রথমত সি অফ আই, তাহলে আই এর কয়টা ভাগ হবে?
দুইটা একটা হচ্ছে C1 একটা C2, যেটা হচ্ছে ক্লাস এখানে দুইটা, একটা হচ্ছে C1 ইএস ক্লাস যারা কম্পিউটার কিনবে, আর C2 যারা কম্পিউটার কিনবে না। তাহলে আমরা দেখো তো ওই ইকুয়েশনটাকে একটু ইলাবোরেট লিখছি, P of CI C1 by X P of C2 by X, ঠিক আছে? তাহলে আমরা এখানেও দেখো আগের যে ইকুয়েশন ছিল সেখানে P of X by C1 P of CI P of X, তাহলে CI এর জায়গায় আমরা কি লিখছি 1, C এর জায়গায় 1 লিখছি। দেখো সব জায়গায় P of X by C1 P of C1 by P of X P of X by C2 P of C2 by হচ্ছে P of X। তাহলে দেখো তো আমরা কি করছি এখানে, আমরা আমাদের দুইটা ক্লাস ভাগ করে নিয়েছি এবং দুইটা ক্লাসের ডাটা নিয়ে আমরা এখন পরবর্তীতে কাজ করব, ঠিক আছে? এতটুকু বুঝছো ইকুয়েশনটা যে পাইলাম কোত্থেকে? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এখন আসো এখানে যেই ইএস ক্লাসের ডাটা কয়টা আছে, তাহলে টোটাল এখানে ডাটা আছে কয়টা? হ্যাঁ, 4টা ইনপুট আছে। না না, 14টা আছে কয়টা? টোটাল, 14টা আছে টোটাল। 14টা ডাটা আছে টোটাল। এর মধ্যে দেখো তো বায়াস কম্পিউটার এখানে ইএস কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো তো 9টা যে স্যার। আমাদের এখানে যে 14টা ডাটা আছে এর মধ্যে হচ্ছে কম্পিউটার যে কিনবে এই ধরনের লোকের সংখ্যা কয়জন? 9 জন। 9 9 জন। আবার কম্পিউটার যে কিনবে না, নো কম্পিউটারস, তাদের সংখ্যা কয়জন? 5 জন। 5টা স্যার। 5 জন। তাহলে এটা তো আমরা এখান থেকে দেখে বলতে পারছি যেখানে নো আছে 1 2 3 4 5 জনের। তাহলে এখানে C1 এর মান কত? 9 আর C2 এর মান কত? 5, রাইট? জি স্যার। জি এটা স্যার বুঝছি সবাই কিভাবে 9 আর 5 আসলো? জি স্যার বুঝার কথা। ওকে, এবার আসো, তাহলে এটা যদি বুঝে থাকে তাহলে আমার এখানে দেখো তো আমরা এই ইকুয়েশনের প্রথমত এই অংশটুকুকে সলভ করব, এই অংশটুকু, ঠিক আছে? তো এই অংশটুকু কোনটা? এই যে P of C1 তারপর P of C2। তাহলে P of C1 মানে কি? এটা হচ্ছে C1 ইয়েস। আর C1 এর ভ্যালু 9, তাহলে P মানে কি বলতো? P মানে কি? প্রবাবিলিটি, হ্যাঁ, প্রবাবিলিটি মানে কি? পসিবিলিটি হওয়ার, সম্ভাব্যতা স্যার। হ্যাঁ, হওয়ার পসিবিলিটি, যে এই জিনিসটা হওয়ার পসিবিলিটি কেমন, সম্ভাব্যতা কেমন। তাহলে এখানে তাহলে সম্ভাব্যতা ইএস ক্লাসের সম্ভাব্যতা কত বলতো? টোটাল ক্লাস আছে কয়টা? 14টা না? তাহলে P of C1 এর মান কি? 9/14। কারণ কি 14টা ডাটার মধ্যে 9টা ডাটা হচ্ছে ইএস। তাহলে এখানে ইএস এর সম্ভাব্যতা কত? 0.643। আর নো হওয়ার সম্ভাবনা, এই টেবিলে নো হওয়ার সম্ভাবনা কত? এই টেবিলে নো হওয়ার সম্ভাবনা 14। তাহলে 14 জনের মধ্যে 5 জনের ডাটা আছে নো, তার মানে এখানে নো হওয়ার সম্ভাবনা কত? 0.35। 0.35 স্যার। আমরা P of C1 এর মান পেলাম, C2 এর মান পেলাম, এই যে এখান থেকে P of C1 P of C2 এই দুটোর মান, probability of C1 probability of C2 পেলাম। তাহলে কোনো একটা সংখ্যার probability বের করে কিভাবে? ওই সংখ্যাটার যে অনুপাত দেওয়া আছে বা সংখ্যার অ্যামাউন্ট যেটা দেওয়া আছে সেটাকে টোটাল গিভেন নাম্বার অফ প্রোডাক্ট দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়, তাই না? মনে করো হচ্ছে কি তোমাদের ক্লাসে মনে করো হচ্ছে স্টুডেন্ট হচ্ছে এখন কতজন? 18 জন। 18 জনের মধ্যে মনে করো 60 পড়ে আছে, 18 জনে মনে করো 60 পড়ে আছে, তাহলে এখানে প্রবাবিলিটি কত? 100% না? 100%। এক্স্যাক্টলি। যদি বলি যে 10 জন 60 পড়ে আছে, তাহলে তুমি কিভাবে বের করবা যে আমার টোটাল যে আছে সংখ্যা আছে 18 জন, 18 জনের মধ্যে হচ্ছে 10 জন পড়ে আছে, তার মানে কি 10/18। তার মানে কি যেটা পাবো সেটা হচ্ছে কি 60 পড়া স্টুডেন্টের সম্ভাব্যতা হচ্ছে এতটুকু। তাহলে আমরা এখান থেকে P of C1 P of C2 সম্ভাব্যতা বের করলাম। এটা ক্লিয়ার? এই যে 9/14 কেন হলো বা 5/14 কেন হলো? জি স্যার ক্লিয়ার। জীবন সূত্রধর জি স্যার। বুঝতেছো? জি স্যার। ওকে, তাহলে এবার এটা হলে এবার আমাকে কি বের করতে হবে বলো তো? Px by C1 Px by C2 এই দুইটা বের করবো এখন আমরা, হ্যাঁ? আচ্ছা, তাহলে Px by C1 এবং C2 আমরা কিভাবে বের করব সেটা বের করার আগে হচ্ছে আমাদের এখানে যে গিভেন যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখে নেই। এখানে আমার এজ দেওয়া আছে <30, ইনকাম বলা আছে মিডিয়াম এবং সে একজন স্টুডেন্ট, তার ক্রেডিট রেটিং ফেয়ার,
তাহলে সে কম্পিউটার কিনবে কি কিনবে না, এটা হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে এখন আসো আমরা প্রথম যে ডাটাটা আছে, প্রথম যে ডাটাটা সেটা হচ্ছে কি, আমরা কি বলছি, পি অফ এক্স সিআই। তাহলে আই মানে কি, প্রথমটা হচ্ছে সি1 এবং সি2। সি1 মানে কি ইয়েস ক্লাস, আর সি2 মানে কি নো ক্লাস। তাহলে এই হচ্ছে এক্স। তাহলে আমার প্রথম যে কোশ্চেনে ভেরিয়েবল দেওয়া আছে এজ লেস দেন 30, তাহলে এক্স এর মান কি এজ লেস দেন 30। এবার বাই সিআই মানে সি1 এবং সি2, প্রথমটা হচ্ছে সি1, দ্বিতীয়টা সি2। তাহলে সি1 এ কি দেওয়া আছে, সে কম্পিউটার কিনবে কিনা, বায়াস কম্পিউটার ইয়েস। সো বায়াস কম্পিউটার ইয়েস আছে কয় জায়গায়, যেখানে এজ লেস দেন 30 আছে। তার মানে আমার যে ডাটা সেটে ইয়েস যে 9 জায়গায় আছে, সেই 9 জায়গার মধ্যে হচ্ছে কয়জনের এজ লেস দেন 30 আছে সেটা আমরা বের করব। তাহলে আমরা এই টেবিলে চলে যাই। এই টেবিলে দেখতে পাচ্ছি হচ্ছে এই যে ইয়েস ক্লাস যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে এজ লেস দেন 30 আছে। তো আমার এজ লেস দেন 30 প্রথম পোরশন। সো এজ লেস দেন 30 আছে কোথায়, দেখো তো, লেস দেন 30 লেস দেন 30, এই জায়গায় কিন্তু এখানে কি বায়াস কম্পিউটার ইয়েস নাকি নো? নো। ওখানে No, নো স্যার, নিচে 2 জায়গায় আছে। আবার দেখো তো এখানে আছে যে লেস দেন 30, এখানে নো। নো। বাট এই যে দুইটা ঘর এজ লেস দেন 30, বাট তাদের কম্পিউটার কেনার ক্ষমতা আছে, এজ লেস দেন 30 কম্পিউটার কেনার ক্ষমতা আছে। সো ইয়েস ক্লাসের যে ইয়েস ক্লাসের যে ডাটাগুলো ছিল, সেই ডাটাগুলোর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার কেনার ক্ষমতা দেওয়া আছে কয়জনের, 2 জনের। কয়জনের? 2 জনের স্যার। এই যে আমরা ইয়েস এবং ইয়েস দেখতে পাচ্ছি, শিওর? তাহলে Yes, sir. এখন এই যে এজ এর সাপেক্ষে প্রবাবিলিটি যদি বের করি, যে এজ লেস দেন 30 হয়, তাহলে তাদের কম্পিউটার কেনার প্রবাবিলিটি কত পার্সেন্ট দেখো তো ইয়েস এর ঘরে। তাহলে টোটাল ইয়েস এর ভ্যালু কয়জন, ইয়েস ভ্যালু কয়টা আছে? 9টা। 9টা। 9টার মধ্যে হচ্ছে এজ লেস দেন 30 কয়জনের আছে? 2 জন। 2 জনের স্যার। তাহলে এটা হচ্ছে আমার কি এজ লেস দেন 30 এবং বায়াস কম্পিউটার ইয়েস হলে সেটা প্রবাবিলিটি। এবার আসো সেকেন্ড যে ক্লাসটা আছে এজ লেস দেন 30 বায়াস কম্পিউটার নো। তাহলে এখানে নো ক্লাসের জন্য বায়াস কম্পিউটার নো দেওয়া আছে কয় জায়গায় সেটা আমরা দেখবো। নো ক্লাসের জন্য এজ লেস দেন 30 কয় জায়গায় সেটা দেখবো। সো নো ক্লাস কোথায় আছে দেখো, এখানে নো ক্লাস এজ লেস দেন 30 এক জায়গায়। তারপর নো ক্লাস উপরে 2টা 3টা টোটাল স্যার। 3 জায়গায় আছে স্যার। উপরে এক জায়গায়, 2 জায়গায়, এই দেখো বায়াস কম্পিউটার নো এখানে 2 জায়গায়, এটা কোথায়, নিচে 3 স্যার, এই জায়গায় যেটা। আছে টোটাল। এই তিনটা না? জি স্যার। জি স্যার। তাহলে এই তিনটা জায়গায় নো আছে, এবং তাহলে নো হওয়ার পসিবিলিটি যদি কারো এজ লেস দেন 30 হয়, তাহলে নো এর ঘরে যাওয়ার পসিবিলিটি কত দেখো তো। এই কথা বলতেছো না কেন, দেখো 5 আসলো কোথা থেকে? জি স্যার, 5টা টোটাল নো স্যার। 5 5। স্যার নো এর ডাটা 5 স্যার। নো এর অ্যামাউন্ট, হ্যাঁ, যে আমার যে ডাটাবেস দেওয়া আছে সেখানে নো এর পরিমাণ কয়জনের, 5 জনের। এই 5 জনের মধ্যে আমি এজ লেস দেন 30 পেয়েছি কয়জনের, মাত্র 3 জনের। তাহলে এটা হচ্ছে নো এর প্রবাবিলিটি। ওকে, এবার আসো আমার সেকেন্ড কোশ্চেন, যেটা কি দেওয়া আছে ইনকাম। তাহলে ইনকাম মিডিয়াম, তাহলে ইয়েস ক্লাসের জন্য মিডিয়াম কয়জনের আছে, নো ক্লাসের জন্য মিডিয়াম কয়জন আছে সেটা আমরা দেখবো। তো ইয়েস ক্লাসের জন্য আমরা মিডিয়াম কয়জন আছে, এখানে কয়জন দেওয়া আছে, 4 জনের। তারপর আমরা ডাটা সেটে চেক করে আসি 4 জন আছে কিনা। সো ইয়েস ক্লাসের জন্য মিডিয়াম 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 কোথায় আছে, মিডিয়াম নাইস আছে। একটা দুইটা 4 জন আছে। 4টা। স্যার 4টা স্যার। এখানে যে মিডিয়াম, এটা একটা ইয়েস ক্লাসের জন্য, ঠিক আছে। আর স্যার নিচে 3টা। মিডিয়াম এটা নো ক্লাস, তার মানে এটা হবে না। নিচে 3টা। আচ্ছা নিচে একটা, এক সারিতে 3টা, দেখো 3টা মিডিয়াম, ইয়েস ক্লাস আছে 3টা। সো ইয়েস ক্লাস যে টোটাল 9টা আছে, 9টার মধ্যে কয় জায়গায় মিডিয়াম আছে, 4 জায়গায়, রাইট? তাহলে আমরা ওই ডাটা সেট চলে যাই।
ওকে, তাহলে আসো আমরা এখন দেখি যে হচ্ছে এই যে তোমরা যে চারটা বের করলে দেখো যে 9 এর জন্য 4 জায়গায় ইয়েস দেওয়া আছে। সো যারা কম্পিউটার কিনবে ইয়েস ক্লাসের জন্য, তাদের ইনকাম মিডিয়াম, তাদের ইয়েস ক্লাসের জন্য কম্পিউটার কেনার পসিবিলিটি কত, এত %। আবার নো ক্লাসের জন্য দেখো তো, নো ক্লাসের জন্য ইনকাম মিডিয়াম কয়জনের আছে? নো ক্লাসের জন্য 2 জন। কি বলে গেলা? 2 জন স্যার, দুইজনের- 2টা স্যার। 2 জন স্যার। নিচে একজন আর তার উপরে। আমি দেখতেছি প্রথমত হচ্ছে ইয়েস ক্লাস তো বের করলাম, এবার নো ক্লাসের জন্য হচ্ছে মিডিয়াম এখানে একটা আর এখানে একটা, নিচে দুইটা, একটা। আর তো নাই। না স্যার। না স্যার। আমরা দেখতে পাচ্ছি নো ক্লাসের জন্য এখানে 2 জন। সো 5টা নো ক্লাসের মধ্যে 2 জনের মিডিয়াম, সো এটা হচ্ছে মিডিয়াম হওয়ার পসিবিলিটি। ওকে, আচ্ছা তারপর আসো স্টুডেন্ট কি দেওয়া আছে কোশ্চেনে? ইয়েস। তো একজন স্টুডেন্ট ইয়েস হইলে, সে যদি স্টুডেন্ট, তো যদি সে স্টুডেন্ট হয় তাহলে ইয়েস ক্লাসের মধ্যে কয়জন স্টুডেন্ট আছে এবং নো ক্লাসের জন্য কয়জন স্টুডেন্ট আছে সেটা আমরা বের করব। তো ইয়েস ক্লাসের মধ্যে স্টুডেন্ট কয়জন আছে দেখো তো, ইয়েস ক্লাসের মধ্যে প্রথম 3 জনের কি স্টুডেন্ট আছে কেউ? নো নো ইয়েস, তার মানে একটা। তারপর দেখো ইয়েস 6 জন স্যার। দুইটা, 3টা, 4টা, 5টা, 6টা স্যার। 6টা। তাহলে 6টা পাইলাম হচ্ছে আমরা ইয়েস ক্লাসের জন্য। দেখো এই যে 9টা ইয়েস এর মধ্যে, মানে আমার যে বায়াস কম্পিউটার ইয়েস, সেই ইয়েস এর মধ্যে স্টুডেন্ট আছে এরকম কয়জন? 6 জন। 6 জন স্যার। 6 জন স্যার। ঠিক আছে, তাহলে 6 জন স্টুডেন্ট যদি কম্পিউটার কিনতে পারে, তো তুমি পারবে না? বলো, এটাই তো প্রবাবিলিটি। আমরা রিয়েল লাইফে কিভাবে চিন্তা করি, যে মনে করো তোমার ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, 10 জনের মধ্যে মনে করো বা 9 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে 6 জন কম্পিউটার কিনছে, তাহলে আমি তোমার অন্য জনের ক্ষেত্রে তো সেটাই প্রেডিকশন করব, কারণ অধিকাংশ যদি কিনতে পারছে তাহলে তোমারও তো কেনা উচিত, বা প্রেডিকশন আমরা এভাবে করব না। আবার দেখো নো ক্লাস যারা, মানে যাদের হচ্ছে কম্পিউটার কিনে নাই, এদের মধ্যে স্টুডেন্ট কয়জন আছে? যারা কম্পিউটার কিনে নাই তাদের মধ্যে যে স্টুডেন্ট, নো এর মধ্যে হচ্ছে স্টুডেন্ট আছে কয়জন? ইয়েস ইয়েস নো, একজন। তার মানে নো ক্লাস কয়টা? 5টা। 5টার মধ্যে থেকে একজন হচ্ছে কি করছে, কম্পিউটার কিনেছে। তো এটার একটা প্রবলেম বের করলাম। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা পার্ট বাই বাই পার্ট কিন্তু বের করে যাচ্ছি। এবার হচ্ছে আমাদের লাস্ট পার্ট, ক্রেডিট রেটিং, ফেয়ার। তাহলে এবার আসলে ইয়েস ক্লাসের জন্য ফেয়ার কয় জায়গা আছে আর নো ক্লাসের জন্য ফেয়ার কয় জায়গা আছে? তাহলে ইয়েস ক্লাসের জন্য ফেয়ার কয় জায়গা আছে দেখো তো, 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়। এই 3 জায়গায় ফেয়ার, ক্লাস কি দেওয়া আছে? ইয়েস। তারপর আবার ফেয়ার, আবার ফেয়ার 5 জায়গায়, 9টা স্যার। আবার ফেয়ার 6টা। তার মানে 9টার মধ্যে 6টা পাইলাম হচ্ছে আমরা যারা কম্পিউটার কিনবে, সেই স্টুডেন্ট সে কম্পিউটার কিনবে। আর লাস্ট হচ্ছে নো ক্লাসের জন্য। তো নো ক্লাস মানে কি, যে হচ্ছে সে যে কম্পিউটার কিনবে না, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে ক্রেডিট রেটিং ফেয়ার আছে কয়জনের? সরি এটা না, এটা ভুল বলছি, এই যে এটা ক্রেডিট রেটিং ফেয়ার আছে কয়জনের? 6 জনের। এবার আসলে নো ক্লাসের জন্য ক্রেডিট রেটিং ফেয়ার আছে কয়জনের? তাহলে নো ক্লাসের জন্য ক্রেডিট রেটিং ফেয়ার আছে কয়জনের? নো ক্লাসের জন্য নো ক্লাস ফেয়ার একজন, ফেয়ার 2 জন। 2 জন। নো ক্লাসের জন্য ক্রেডিট রেটিং ফেয়ার আছে কয়জনের? 2 জনের। ওকে, সো আমাদের অ্যালগরিদমে যেটা থিওরিটিক্যাল পার্ট, এখানে আছে মোটামুটি কাজ শেষ। এবার হচ্ছে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো কিভাবে ক্যালকুলেশন করব আমরা? দেখো আমাদের এখানে প্রত্যেকটা ডাটার জন্য আমরা ইয়েস ক্লাস নো ক্লাস, দেখো এজ লেস দ্যান 30, এটার জন্য ইয়েস ক্লাস এবং নো ক্লাসের প্রবাবিলিটি, দুইটার প্রবাবিলিটি বের করছি না। আবার ইনকাম মিডিয়াম, এই ইনকাম মিডিয়াম এর জন্য ইয়েস ক্লাসের প্রবাবিলিটি এবং নো ক্লাসের প্রবাবিলিটি বের করছি, রাইট? আবার একজন স্টুডেন্ট কিনা, তো তার ইনকামটাকে হচ্ছে ইনকাম মিডিয়ামের জন্য হচ্ছে আমরা দুইটা সেম, মানে সেম ইনকামের জন্য দুইটা ক্লাসের প্রবাবিলিটি বের করছি। তাহলে এখন আমার যেহেতু কোশ্চেন হচ্ছে যে গিভেন ডাটা স্যাম্পলের জন্য একজন ব্যক্তি কম্পিউটার কিনবে কি কিনবে না, তাহলে আমরা কি করব?
ইয়েস ক্লাসের ডাটাগুলোকে একসাথে রাখবো এবং নো ক্লাসের ডাটাগুলো একসাথে রাখবো, ঠিক আছে? কারণ কি আমার এখানে হচ্ছে যে বলা আছে ইকুয়েশনে, যে আমার ইকুয়েশন কি বলা আছে দেখো, যে আমার ইকুয়েশন বলা আছে p of x1, তার মানে x এর ভ্যালু দ্বারা এখানে আমাকে অনেকগুলো ভ্যালু খুঁজে জানিয়েছে, যে x এর ভ্যালু অনেকগুলো প্যারামিটার আছে, যে আমরা এতক্ষণ দেখলাম যে 4টা প্যারামিটার। সো এবার প্রত্যেকটা প্যারামিটারের জন্য হচ্ছে আমরা x এর ভ্যালু বের করব। তো বের করে হচ্ছে তারপর আমরা হিসাব করছি, আমাদের তো বের করা হয়ে গেছে, এখন হয়ে গেছে না ভ্যালুগুলা? দেখো তো প্রত্যেকটা ভ্যালু বের করা হয়েছে কিনা। যে এখন জি, আমি স্যার। যদি বলি, তাহলে আমি যেই কোশ্চেন দিলাম যে একজন ব্যক্তির বয়স <30, তার ইনকাম মিডিয়াম এবং সে স্টুডেন্ট এবং তার ক্রেডিট রেটিং ফেয়ার, এখন সে কম্পিউটার কিনতে পারবে কিনা, তাহলে তুমি কি করবা, এই যে গেটিং অ্যানালাইজড যে ডাটা দেওয়া আছে সেই অ্যানালাইজড ডাটা থেকে তুমি ডিসিশন নেবে। তাহলে আসো আমরা দেখি যে আমরা যে ইয়েস ক্লাসের জন্য যে ডাটাগুলো দেওয়া আছে, সো এই যে 0.22 ইয়েস ক্লাস জন্য দেখো, এইজ <30 হইলে আমরা ইয়েস ক্লাসের জন্য বায়াস কম্পিউটারের ডাটা পাচ্ছি 0.22। দেখো তো ইয়েস ক্লাসের জন্য <30 0.22। তারপর হচ্ছে আবার এবার এটা দেখবো মিডিয়ামে এসে দেখবো হচ্ছে বায়াস কম্পিউটার ইয়েস এর জন্য মিডিয়াম কয়জনের আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বায়াস কম্পিউটার ইয়েস এর জন্য মিডিয়াম 0.44। আবার সেম ভাবে একজন বায়াস কম্পিউটার ইয়েস এর জন্য সে যদি স্টুডেন্ট হয় এই ধরনের ডাটা গুলো আছে 0.66। ক্রেডিট রেটিং ফেয়ার হলে ইয়েস ক্লাস জন্য 0.67। তাহলে আমরা সবগুলো ডাটাকে একসাথে করে দেখো 0.22 0.44 0.67 0.67। তাহলে এগুলো কি সবগুলো কিসের জায়গা? C1 এর ডাটা, C1 ক্লাসের ডাটা। C1 ক্লাস কোনটা? ইয়েস স্যার। ইয়েস ক্লাস। সিএস ক্লাসের সবগুলো গুণফল কত পেলাম? 0.044। এবার আসো বায়াস কম্পিউটার নো এর জন্য আমরা এক্স এর ভ্যালু বের করব। তাহলে এগুলা কোত্থেকে আসলো? 0.6 0.4। এই দেখো এইজ 30 এর জন্য নো হইলে অ্যানসার কোত্থেকে আসে? আবার ইনকাম মিডিয়াম নো হইলে 0.4। আবার ইনকাম হচ্ছে তোমার ইয়েস বায়াস কম্পিউটার নো ক্লাসের জন্য 0.2। তারপর হচ্ছে ইনকাম হচ্ছে মিডিয়াম গেল, স্টুডেন্ট ইয়েস গেল নো ক্লাসের জন্য, তারপর হচ্ছে ক্রেডিট রেটিং ফেয়ার এবং নো ক্লাসের জন্য 0.4। সো এই যে 0.4 0.2 0.4 0.6 নো ক্লাসের ডাটাগুলোকে আমরা একসাথে গুণ করলাম। গুণ করার পরে দুইটা ক্লাসের ডাটার গুণফল পেলাম 0.44 আর 0.01। মানে দুইটার মধ্যে আমরা কোনটাকে চুজ করব বলো? বেশিটা স্যার ইয়েস স্যার। এইটাতে বেশি আছে এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে 0.4 আর হচ্ছে 0.1। তাহলে 0.4 বড় না? জি স্যার। জি স্যার। তার মানে হচ্ছে আমরা এই যে হচ্ছে গিভেন যে ডাটা সেট আছে সেই ডাটা সেট অ্যানালাইসিস করে বলতে পারলাম যে সে কম্পিউটার কিনবে কি কিনবে না? কিনবে স্যার। কিনবে। তাহলে এই যে কম্পিউটার যে কিনবে, এই যে আমরা এই অ্যানসারটা পেলাম সেটা আমরা কিভাবে পেলাম? আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে প্রবাবিলিটির বিভিন্ন সূত্র ব্যবহার করে তারপর হচ্ছে নেট বায়াসের বায়াস থিওরেম ইউজ করে আমরা হচ্ছে প্রবলেমটা সলভ করেছি। ওকে ওকে স্যার। এখন বলো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা এই দুটোকে নিয়ে? না স্যার। আচ্ছা এবার আসো, এখানে আমার কিন্তু অঙ্ক শেষ হয়ে যায় নাই, কারণ কি আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল এই যে ইকুয়েশনটা আমরা এতক্ষণ মাত্র হচ্ছে p of x by c1 p of x by c2 এর মান বের করছি। এই যে p of c1 এর মান বাকি আছে না, আবার p of c2 এর মান বাকি আছে কিনা? না স্যার, C1 C2 এর মান বের করছিলাম না একবার স্যার? না না বের করছি, কিন্তু এই যে এখানে এই ইকুয়েশনকে আমরা গুণ করছি না স্যার, এই ইকুয়েশন গুণ করেছি। আমরা। এই যে x মানে কি? x মানে হচ্ছে এইজ, x মানে হচ্ছে ইনকাম, x মানে হচ্ছে স্টুডেন্ট, x মানে হচ্ছে ক্রেডিট রেটিং, মানে x হচ্ছে প্রত্যেকটা। টোটাল ইকুয়েশনটা এখনো হয় নাই স্যার, মান বের হয়েছে সবগুলোর স্যার। তাহলে আমরা হচ্ছে একটু মানে ইঙ্গিত পেলাম যে হচ্ছে আমরা এস ক্লাসের ভ্যালু বেশি আসছে, বাট আমরা এখন কিন্তু বলতে পারি না। হ্যাঁ, তাহলে আমরা এবার টোটাল যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনের মধ্যে বসাই p of c1 by x p of x by c1 p of c1 by px। তাহলে আমরা এই যে এতক্ষণ যে মানগুলা পেলাম 0.44 এস ক্লাসের জন্য,
হ্যাঁ 0.04। তারপর এই ডাটাগুলো পাওয়ার পর আবার নো ক্লাসের জন্য পেলাম 0.19। এটা কত মানে লাস্ট পেজের ডাটা 0.44 আর 0.19। তো এখন আমাকে কি করতে হবে, যে বায়াস কম্পিউটারের জন্য আমরা যে ইএস ক্লাসের যে ডাটাটা পেলাম পি অফ এক্স বাই সি1, এটার সাথে আমরা কি করব, পি অফ সি1 এর মান গুণ করব। তাহলে দেখো 0.044 এটা কিসের মান, এতটুকুর মান না টোটাল, পি অফ Yes, এক্স sir. বাই সি1 এটা 0.44 দেখো, তাই না? জি স্যার। জি স্যার। 0.643 এটা কিসের মান, এটা হচ্ছে পি অফ সি1। পি অফ সি1 মানে কি, ওই যে আমরা বের করে আসছি মনে আছে প্রথম থেকে, প্রথম বের করছিলাম স্যার। এই যে পি অফ সি1 কোথায়, এই যে পি অফ সি1 0.643। আবার পি অফ সি2 মানে নো ক্লাসের ডাটা কি দেওয়া আছে 0.357। ওকে, তাহলে সেই দুইটা মান আমরা এখানে কি করলাম, গুণ করলাম। এটা হচ্ছে প্রথম ইকুয়েশনে, এটা দ্বিতীয় ইকুয়েশনে, দুইটা মান গুণ করলাম। গুণ করার পরে আমরা গুণফল কত পেলাম 0.028 0.0067। তাহলে কোনটার মান বেশি? ইয়েস এর মান স্যার। হ্যাঁ ইয়েস এরটা স্যার বেশি স্যার। yes এটা, so therefore x belongs to class bias computer yes। সুতরাং আমরা বলতে পারি যে আমার x এর যে given data set দেওয়া আছে, so এই data set এর ডাটা অ্যানালাইসিস করে আমরা দেখতে পেলাম যে একজন ব্যক্তি যদি less than 30 হয়, তো তার ইনকাম যদি মিডিয়াম হয়, তাহলে তো আমরা এই ধরনের শুধুমাত্র এই ডেটা নিয়ে প্রেডিকশন করতে পারি। ঠিক আছে, ডাটা নিয়ে আমরা প্রেডিকশন করতে পারি। এখন বল এটা সবাই বুঝছো কিনা? স্যার তারপরে ইকুয়েশনে স্যার ওই যে নিচে px আছে স্যার, এটা দিয়ে কি ভাগ করতে হবে না স্যার? আচ্ছা এবার আসো, মনে করো এই এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন। দেখো দুই জায়গায় পি অফ এক্স, দুই জায়গায় পি অফ এক্স, তাহলে আমরা যদি দুইটা না হয় তিনটা ক্লাস হতো, সব জায়গায় তো পি অফ এক্স থাকতো, পি অফ এক্স থাকতো না? জি স্যার। এখন মনে করো কোন একটা ডাটাকে, যে এইটা এটা আমি দেখাচ্ছি, মনে করো এখানে আছে, মনে করো এটা এইখানে আছে গুণফল এটাকে স্যার একই জিনিস দিয়ে ভাগ দিলে তো এক 0.28 কে তুমি 1 দিয়ে ভাগ দিলা, 0.67 কে 1 দিয়ে ভাগ দিলা, মনে করো পি অফ এক্স এর মান 1। তাহলে কি সব ক্ষেত্রে এই ক্ষেত্রে যা অ্যানসার আসে এই ক্ষেত্রে সেম আসবে না? জি স্যার। জি স্যার, হচ্ছে এটাকে ইগনোর করা। ডিফারেন্সটা একই থাকবে স্যার। হ্যাঁ এই জন্য যেটা হচ্ছে সব সময় হচ্ছে একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, যতগুলা ক্লাস থাকুক না প্রত্যেকটা ক্লাসকে যেহেতু আমরা সেম ভ্যালু দিয়ে গুণ করব, সরি ভাগ করব, সুতরাং আমাকে এই জিনিসটা আর বের করা লাগবে না, এটা কখনোই করা লাগবে না, ক্লাস যতটা থাকুক না কেন। বুঝছো? স্যার আরেকটা ছিল, কোশ্চেন ছিল স্যার। স্যার এই ইকুয়েশনটার এখানে একটু জান স্যার। এই যে এখানে স্যার এইখানে ওই যে px এর সাথে যে স্যার c1 ক্লাসটা আমরা গুণ করছি দুইটার সাথে, c1 একটা c2 একটা, স্যার এই যে ভাগ করছিলাম স্যার, এটা তো ভাগ মনে হয় করি নাই আমরা নাকি? এই কোশ্চেনে তো অ্যানসার দিলাম মাত্র। না স্যার ওই যে উপরেরটা, উপরের ওই যে ডিভাইডেড বাই উপরে px এর উপরে px বাই c1 মানে ক্লাস ওই 1। ভাই এই বাইটা ভাগ না। এটা হচ্ছে মডুলাস, বুঝছো? এটা দেখো এই যে মডুলাস দ্বারা কি বুঝাচ্ছে, যে আমরা এখানে মডুলাস ইউজ করছি না, এই দেখো এই যে পি অফ এক্স বাই বা মডুলাস c1। সো c1 মানে কি ইএস ক্লাস, জি স্যার। ইএস ক্লাসের জন্য x এর মান প্রথম x জি কি স্যার, এই, এবার বুঝছি স্যার, এবার বুঝছি। হ্যাঁ দ্বিতীয় x কি মিডিয়াম ইএস ক্লাসের জন্য, তারপর তৃতীয় কি স্টুডেন্ট কিনা। স্যার বুঝছি, এবার বুঝছি স্যার। ওকে থ্যাংক ইউ। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ পিওর, জি স্যার, এত দূর স্যার করার কি দরকার ছিল? আমরা তো স্যার ইয়েস আর নো দুইটার প্রবাবিলিটি বের করে যোগ করলেই তো আমরা কিন্তু এটা পেয়ে যেতাম। তো যদি তোমার কাছে আরেকটা ইকুয়েশন থাকে তাহলে সেটা তোমার নামে আমরা চালাবো। এটা তো নেট বায়াস যে ম্যাথমেটিশিয়ান সে এভাবে করছে, মানে তার সলিউশনটা। এখন তোমার কাছে যদি কোনো সলিউশন থাকে, তোমার কাছে কেন, এরকম অবশ্যই আছে সলিউশন, কারণ প্রবাবিলিটি তো আমরা সব সময় এক হিসাবে করি না, অনেক ভাবে করি। কিন্তু দেখো এটা হচ্ছে তুমি শুধুমাত্র হয়তো এটার ক্ষেত্রে তোমার যেই চিন্তা ভাবনা হয়তো এটা এখানে কাজে লাগবে, কিন্তু যখন ডাটা সেট আর অনেক বড় হবে, ক্লাস যখন অনেক বেশি হবে, তখন হয়তো শুধু যোগ ভাগ করে পসিবল হবে না, অথবা হইতেও পারে। জি স্যার। বুঝছো? মানে এটা আমরা আলোচনা করলাম জাস্ট হচ্ছে মানে ইয়ার যেই প্রসেসটা আছে, যে কি বলে বাইসিয়ান যে মেথডটা আছে, সেই মেথডে যেভাবে কাজ করবে সেই মেথডটা নিয়ে আমরা আলোচনা করলাম, সেখানে প্রবাবিলিটি ইউজ করে যেভাবে বের করে। বুঝছি? জি স্যার। আচ্ছা আমি থিওরিতে যাওয়ার আগে আমি আরেকটা প্রবলেম আছে, এটা একটু জাস্ট
আমি অ্যানালাইসিস করব। দেখো সেম প্রবলেম নেভার ক্লাসিফায়ার মানে প্রবলেম দিয়ে হচ্ছে আমরা এইরকম একটা প্রবলেম সলভ করব। এখানে দেখো কি দেওয়া আছে, এখানে কোন একটা দিনের টেম্পারেচার আউটলুক দেওয়া আছে। মনে করো আজকের দিনের আউটলুক সানি, টেম্পারেচার কি খুবই হট এবং হিউমিডিটি মানে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা হাই এবং বাতাসের যেই ইয়েটা উইন্ডি, হ্যাঁ বাতাস আছে কি নাই ফলস দেওয়া আছে। তাহলে এরকম আবহাওয়াতে একজন ব্যক্তি টেনিস বল খেলতে পারবে কিনা, টেনিস খেলতে পারবে কিনা, তাহলে কি বলা আছে, নো বলা আছে, নো, হ্যাঁ নেগেটিভ। আবার আরেক দিনের মানে ডাটা দেওয়া আছে যেটা নেগেটিভ। এভাবে করে মোট 14 দিনের ডাটা দেওয়া আছে। 14 দিনের ডাটা দিয়ে বলা হয়েছে যে এগুলো হচ্ছে ইনপুট ডাটা, এগুলোর উপর বেস্ট করে আমরা আউটপুটকে প্রেডিকশন করি, রাইট? তো এখন তোমাকে যদি বলে এটা থেকে যদি বলে যে এরকম যদি একটা স্যাম্পল ডাটা সেট দেওয়া থাকে যে কোনো একটা ডে এর আউটলুক হচ্ছে সানি, আউটলুক সানি, টেম্পারেচার কি কুল, তাহলে আউটলুক সানির সাথে কুল এখানেও মিলে না, এখানেও মিলে না, সানি মিল্ড কুল এখানে আছে, তাই না? তাহলে একটা পাচ্ছি আমরা যে টেম্পারেচার সানি কুল এই জায়গায় মিলতেছে। তারপর হচ্ছে হিউমিডিটি কি দেওয়া আছে, হাই স্যার, হাই। তাহলে এবার দেখো তো সানি কুল এখানে কি হাই না নরমাল? নরমাল। হ্যাঁ, তাহলে মিললো নাকি মিললো নাই? মিলে নাই, এক্স্যাক্টলি কোথাও মিলে নাই। হোয়াটএভার, যাই হোক আমরা ডাটা অ্যানালাইসিস করে আমরা আগের মতো করে কি এটা সেম ভাবে বের করতে পারবো নাকি পারবো না? পারবো স্যার। তাহলে এখানে ক্লাস কয়টা আছে বলো তো? দুইটা। ক্লাস স্যার। দুইটা। একটা হচ্ছে পজিটিভ ক্লাস, পজিটিভ ক্লাসে কয়টা ডাটা দেওয়া আছে? 9টা। 9টা। নেগেটিভ ক্লাসে কয়টা ডাটা দেওয়া আছে? 5টা। আগেরটার মতো না? জি স্যার। 9টা 5টা, টোটাল করলে কয়টা হয়? 14টা স্যার। 14টা। তাহলে যে C1 ক্লাসের প্রবাবিলিটি কত হবে? 9/14। পজিটিভ ক্লাসের প্রবাবিলিটি 9/14, নেগেটিভ ক্লাসের প্রবাবিলিটি 5/14, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসো এখানে আমরা হচ্ছে আরেকটু সহজ করে নিয়ে আসছি। এখানে তোমরা ইচ্ছা করলে ওইটাও সহজ করে করতে পারতা। যেমন এখানে আমরা যদি প্রথম যেই গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে যে আউটলুক সানি, তো আউটলুক সানি হইলে ইয়েস ক্লাসের জন্য প্রবাবিলিটি, নো ক্লাসের জন্য প্রবাবিলিটি কত হয়? দেখো তো এখান থেকে বলতে পারছি কিনা আমরা যে আউটলুক সানি হইলে যে পজিটিভ ক্লাসের জন্য প্রবাবিলিটি 2/9, নেগেটিভ ক্লাসের জন্য 3/5। তাহলে এটা কিভাবে আসলো? এই যে সানি মানে পজিটিভ ক্লাসে 9টা আছে, 9টার মধ্যে দুই জায়গায় সানি আছে, এটা এই বক্সে বের করা আছে। তোমরা যদি এখানে দেখো তাহলে আরো বুঝবা যে পজিটিভ ক্লাসের মধ্যে দেখো সানি কয় জায়গায় আছে? দুই জায়গায় স্যার আছে। এক জায়গায়, দুই জায়গায় না? জি তার স্যার। মানে কি 2/9 হচ্ছে কি সানি হওয়ার পসিবিলিটি। আবার C2 ক্লাসের জন্য সানি হওয়ার পসিবিলিটি কয় জায়গায়? 1 2 3। তাহলে নেগেটিভ হওয়ার পসিবিলিটি কত? 3/5। তাহলে একটা পেয়ে গেলাম, তাই কি না? জি স্যার। আবার সেকেন্ডটা টেম্পারেচার কুল, তো কুল পজিটিভ ক্লাসের জন্য কুল হওয়ার পসিবিলিটি কতটুকু আর নেগেটিভ ক্লাসের জন্য পসিবিলিটি কতটুকু? তাহলে দেখো তো কুল আছে কোন জায়গায়? পজিটিভ ক্লাসে কুল কয়বার আছে? 3 বার, আর নেগেটিভ ক্লাসে 1 বার। আমরা আরেকবার চেক করে আসি। দেখো পজিটিভ ক্লাসে কুল কয়বার আছে? 1 বার, 2 বার, 3 বার, ঠিক আছে কিনা? জি জি স্যার। স্যার। আবার নেগেটিভ ক্লাসে কুল কয়বার আছে? 1 বার। তাহলে এভাবে আমরা আগের মতো করে বের করে তারপর ফাইনালি এই ইকুয়েশনটাকে এভাবে গুণ করে যোগ করে কমপ্লিট করতে পারবো? জি স্যার, পারবো স্যার। পারার কথা, অবশ্যই পারবো ইনশাআল্লাহ, কারণ এটা একদম সেম। সো আমরা আমার এখানে এটাকে আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে বলছি যে আমাদের যদি হচ্ছে দুইটা অ্যাসাইনমেন্ট দিব আমি, যে একটা আছে অ্যাসাইনমেন্ট 1 এবং 2, মানে একই টেবিলের উপরে। যেমন এখানে আউটলুক দেওয়া আছে সানি, টেম্পারেচার দেওয়া আছে কুল, হিউমিডিটি দেওয়া আছে হাই এবং উইন্ডি দেওয়া আছে কি ফলস। সো আমরা অ্যাসাইনমেন্ট 1 এর কোশ্চেন নাম্বার 1 হচ্ছে কি, আমাকে এটা তোমরা বের করে দেখাবা, এটা বের করে দেখাবা যেখানে হচ্ছে কি, যেখানে উত্তর দেওয়া আছে কি, উত্তর আমি বলে দিচ্ছি নেগেটিভ, উত্তর কি হবে? নেগেটিভ হবে। তুমি যখন ক্যালকুলেশন করবা, সো এই ডাটার জন্য ওই ব্যক্তি এই ডাটার জন্য ওই দিন ক্রিকেট বা ক্রিকেট বলতেছি টেনিস খেলতে পারবে কি পারবে না? কি দেওয়া আছে? অ্যানসার কি আছে? নো। তাহলে তুমি ক্যালকুলেশন করে এটা অ্যানসার নো বের করতে হবে। ওকে, আবার সেকেন্ডটা দেখো আউটলুক রেইন, টেম্পারেচার হট, হিউমিডিটি হাই, উইন্ডি ফলস। সো এই ডাটার জন্য সে কি ওই দিন টেনিস খেলতে পারবে কি পারবে না, এটাও নট প্লে দেওয়া আছে, নো দেওয়া আছে। সো আমরা এই দুইটা অ্যাসাইনমেন্ট 1 এর দুইটা কোশ্চেন দিব। এই দুইটা কোশ্চেন হচ্ছে তোমাকে আগামী
শুক্রবারের মধ্যে কমপ্লিট করে সাবমিট করতে হবে খাতায় লিখে। অথবা কেউ যদি বলো যে স্যার না খাতায় না, আমি হচ্ছে এখানে এভাবে করব, এভাবে করতে পারো, যে কোনো একভাবে করতে পারো। তাহলে কি বুঝছি নাকি পারবো না? মানে পারতে হবে, না পারলে আমি আবার বুঝাবো। বলো, কেউ যদি না বুঝে থাকো তাহলে বলো, আমি আবার বুঝাবো। আবু দারদা রাহাত, রাহাত শুনতে পাচ্ছে? রাহাত, ওবায়দুল হক, ওরা কি মানে ক্লাসে জয়েন করে ঘুমিয়ে গেছে? কি ব্যাপার, কেউ যে কথা বলতেছো না, ঘটনা কি? আদব স্যার, হ্যাঁ, বললাম পারবা নাকি পারবা না? হ্যাঁ স্যার, সরি, পারবো স্যার। পারা যাবে স্যার। সামনে আচ্ছা, শুক্রবার তো স্যার মিট স্যার, কিসের মিট? 11 তারিখ সামনে শুক্রবার স্যার। 12 তারিখ থেকে না? রুটিন পাইনি স্যার স্যার আমরা এখন। এক রুটিন পাইনি এখন, 11 তারিখ থেকে মিড পরীক্ষা যদি 11 তারিখ থেকে হয় হবে, 12 তারিখ থেকে হবে, কিন্তু তোমরা শুক্রবারের আগে এটা সাবমিট করে দিবা, আমি ক্রিয়েট করে দিব। কারণ এটা এখন না করলে, আজকে কালকের মধ্যে না করলে আবার ভুলে যাবা। এখন তো আজকে আমি বলছি তো, জাস্ট হচ্ছে তোমরা যদি আজকে রাতে গিয়ে বসো, এই স্যাম্পলটা নিয়ে বসো, ট্রাস্ট মি, তোমরা সবাই পারবা। ওকে, তাহলে এই দুইটা হোমওয়ার্ক করবো আমরা ইনশাআল্লাহ। যে অ্যাসাইনমেন্ট 1 এর কোশ্চেন 1 কোশ্চেন 2 দেওয়া আছে, সেটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেব, তোমরা কমপ্লিট করবা। এখন আসো আমরা নেইভ বায়াসের একটু থিওরেমটা নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে আমরা নামাজ আজান দিলে হচ্ছে আমরা ক্লাস শেষ করে দিব। সো প্রথমে আসি থিওরেম। সো এখানে আমরা যে প্রসেসে বের করছি সেই প্রসেসটাই কিন্তু থিওরেমে দেওয়া আছে, ঠিক আছে? তো থিওরেমে কি বলা আছে দেখো তো। আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে নেইভ বায়াস হচ্ছে একটা ক্লাসিফায়ার, যেটার কাজ কি করা, ক্লাসিফাই করা, যে কি করব না করব, কিনবো কি কিনবো না, ইয়েস অর নো, তাই না? তাহলে আমরা দেখতে পেলাম যে কম্পিউটার কেনার জন্য ইয়েস ক্লাস, না কেনার জন্য নো ক্লাস। আবার টেনিস খেলবে কি খেলবে না সেটার জন্য ইয়েস ক্লাস, নো ক্লাস, দুইটা আমরা বের করতে পারছি কিনা? জি স্যার। এবং ওখানে যে ডাটাগুলো দেওয়া ছিল সবগুলা ডাটা কি একটা আরেকটার সাথে রিলেটেড নাকি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট? মানে কোনটা ডাটা কি কোনটার সাথে রিলেটেড নাকি রিলেটেড না? রিলেটেড ইন্ডিপেন্ডেন্ট স্যার। হ্যাঁ, রিলেটেড না। সো আমরা বলতে পারছি যে নেইভ বায়াস ক্লাসিফায়ার হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিং হচ্ছে এমন একটা ক্লাসিফায়ার যেখানে হচ্ছে আমরা ডাটাগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে কাজ করতে পারি, এবং কোন ডাটা কোনটার সাথে কি রিলেটেড না। সো Bayesian machine learning classifier allows us to encode our prior beliefs about what those models should look like independent of what data tells us. দেখো, আমাকে যে ডাটাটা দেওয়া আছে, আমরা যে ডাটাগুলো নিয়ে তখন কাজ করলাম, যে গিভেন ডাটা আমাকে যা বলে সেটার উপর বেসড করে হচ্ছে আমরা একটা প্রেডিকশন করি, একটা প্রবাবিলিটি করি, যে হচ্ছে আমরা যে এই যে আমাকে যে ডাটাটা যেটা বলছে সেই বলার উপর বেসড করে হচ্ছে আমরা একটা ইনকোডিং করি। সো প্রিয়র বিলিফস, তোমাকে যে গিভেন যে বিলিফস আছে, তোমার যে ডাটা অ্যানালাইসিস আছে, সেই অ্যানালাইজড ডাটা থেকে বা সেই অ্যানালাইজ বিলিফ থেকে তুমি হচ্ছে কি করতে পারো, একটা ক্লাসিফাই করতে পারো। তো এখানে প্রথম যে বাইসিয়ান থিওরেমটা ছিল, সেখানে হচ্ছে দেখো এখানে আমরা সবগুলা কাজ হচ্ছে কিভাবে করেছি, হাইপোথিসিসের মাধ্যমে। হাইপোথিসিস মানে কি, এখানে হচ্ছে একটা মানে কল্পনার মাধ্যমে, প্রবাবিলিটির মাধ্যমে আমরা কাজ করেছি। তো আমরা এখানে হচ্ছে এক্স কে হচ্ছে আমরা এভিডেন্স, বা যেখানে আমরা হচ্ছে কি বলে এটাকে ভেরিয়েবল হিসেবে দেখতে পাই, এক্স হচ্ছে ভেরিয়েবল বা এভিডেন্স। এইচ নামে একটা ভেরিয়েবল ধরা আছে, যেটা দ্বারা হচ্ছে হাইপোথিসিস বলা হয়। তো হাইপোথিসিস বলতে কি বোঝাচ্ছে, যে এক্স এর প্রত্যেকটা ক্লাসের জন্য এক্স এর যে ডাটাগুলো আমরা বের করে আসছি, যেমন এক্স এজ এর জন্য এজ ইয়েস ক্লাসের জন্য এজ এর আউটপুট কি হবে, এটা একটা হাইপোথিসিস।
আবার মিডিয়াম ক্লাসের জন্য ইএস ক্লাসের জন্য ডাটা কিউব, এটা একটা হাইপোথেসিস, ঠিক আছে। সো এই হাইপোথেসিসের মাধ্যমে আমরা কি করতে পারি, প্রত্যেকটা গিভেন যে ডাটা স্যাম্পল আছে সেই স্যাম্পলের একটা প্রেডিকশন করতে পারি। এটা হচ্ছে বাইসিয়ান থিওরেমের বেসিক। সো এখন বাইসিয়ান থিওরেমের বেসিক অনুযায়ী যদি হচ্ছে আমরা প্রত্যেকটা এক্স কে বা প্রত্যেকটা ভেরিয়েবলকে যদি হচ্ছে কোনো একটা ক্লাসের সাথে ইন্টিগ্রেট করি, যে এক্স এর সাথে ওই ক্লাসের সম্পর্ক কি, যেমন দেখো আমরা যখন বের করেছি এগুলো হচ্ছে এক্স, দেখো এক্স এর সাথে ক্লাসের সম্পর্ক, এই যে এখানে যে আমরা প্রথমে দেখছি এইজ, এইজ হচ্ছে কি এক্স, আর এটা কি ক্লাস। সো এক্স এর সাথে C1 এর একটা সম্পর্ক আছে না, আবার এটাও এক্স, এটার সাথে আবার C2 এর একটা সম্পর্ক আছে কি না? এক্স এবং H2 এর সাথে C2 সম্পর্ক আছে কি নাই? জি স্যার, আছে স্যার। আচ্ছা, সো এই কথাটা দেখো এখানে বলা আছে যে আমরা প্রত্যেকটা থিওরেমে আমরা যখন আলোচনা করব যে প্রত্যেকটা টাপলে প্রত্যেকটা কলামে এক্স এর যে গিভেন ডাটা সেট আছে সেই ডাটা সেটের উপর হচ্ছে প্রত্যেকটা সি এর একটা সম্পর্ক আছে, এবং এইটার উপর বেসড করে হচ্ছে আমরা এক্স এর প্রেডিকশন করব, ঠিক আছে। যেমন এখানে একটা ছোট একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা এইজ এবং ইনকাম নিয়ে বলছিলাম। এইজ এবং ইনকাম নিয়ে যদি আমরা প্রেডিকশন করি, কারো কোন ব্যক্তির যদি হচ্ছে 35 বছর বয়স হয়, তার ইনকাম যদি হয় 40 বছর 40,000 টাকা, তার মানে কি এখানে হচ্ছে এক্স হচ্ছে একটা ব্যক্তির এইজ, এইজ হচ্ছে একটা এক্স, আবার হচ্ছে ইনকামটা হচ্ছে আরেকটা এক্স। তার মানে কি আমরা এক্স এর এইজ এর জন্য একটা ভ্যালু ধরবো, আবার ইনকামের জন্য আরেকটা ভ্যালু ধরবো, ঠিক আছে। সেভাবে করে আমরা এই বেসিক বাইসেল থিওরেমটাকে অ্যাপ্লাই করতে পারি। আমরা ডাইরেক্টলি এখন ইকুয়েশনে চলে আসি। দেখো যেটা হাইপোথেসিস অফ এক্স, এটাকে এটা হচ্ছে আমাদের বাইস থিওরেম, বেসিক থিওরেম। এটাকে আমরা হচ্ছে মডিফাই করে, যে বাইস থিওরেম মডিফাই করে হচ্ছে আমরা এই ধরনের, যেটা আমার এখানে এক্স এর ভ্যালু একটা হবে না, এক্স এর ভ্যালু হবে কয়টা, x1 x2 xn পর্যন্ত। মানে কি আমার এখানে ভেরিয়েবল অনেকগুলো থাকতে পারে, এই যেমন এজ হচ্ছে একটা এক্স, x1, ইনকাম x2, স্টুডেন্ট x3, ক্রেডিট রেটিং x4। এভাবে করে হচ্ছে আমাকে প্রত্যেকটা ভ্যালু অনেকগুলো হইতে পারে, n সংখ্যক হইতে পারে। সেই জন্য আমাদের যে গিভেন যে ক্লাসিফিকেশন যে হাইপোথেসিস যে মডেলটা ছিল, সেটা একটা হচ্ছে আমরা যখন নেইভ বায়াসে নিয়ে আসলাম, বাইসিয়ান থিওরেম থেকে নেইভ বায়াসে নিয়ে আসলাম, তখন হচ্ছে এখানে আমার C1/X, তার মানে কি ক্লাসে প্রত্যেকটা ডাটার জন্য ক্লাসের জন্য হচ্ছে আমরা ডাটাগুলোকে আলাদা করে ডিফাইন করব, ঠিক আছে। এই ডিফাইনের ইকুয়েশনটা হচ্ছে আমরা এখানে দেখতে পাইলাম, যে প্রবাবিলিটি অফ CI/X। ওকে, সো CI মানে হচ্ছে আমার এখানে ক্লাস 1 এর জন্য হচ্ছে X ভেরিয়েবল প্রবাবিলিটি, এবং ক্লাস 2 এর জন্য প্রবাবিলিটি। তো বের করে হচ্ছে আমরা ফাইনালি এখানে x1 x2 এবং C1 C2 যে ডাটা আছে সেই ডাটাগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের ফাইনালাইজ করতে পারবো। এবং এখানে দেখো যে এখানে বলা আছে P of X, since P of X is constant for all classes। কারণ কি আমার এখানে ক্লাস যতটাই থাকুক না কেন, C1 C2 C3, প্রত্যেকবার তো P of X দিয়ে ভাগ করা হবে। সো প্রতিবার যদি P of X দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগফল তো সেম হবে। সেই জন্য আমরা এই দেখো, এই জন্য P of X টাকে আমরা কি করছি, এটাকে এলিমিনেট করে দিয়েছি, বা এটাকে আমরা মিনিমাইজ করতে পারি। So P of CI/X, P of X/CI into P of CI। So এটা হচ্ছে আমাদের কি নেইভ বায়াস থিওরেমের বেসিক ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে হচ্ছে আমরা এতক্ষণ যে ম্যাথগুলো সলভ করে আসলাম, এই ইকুয়েশন ইউজ করে আমরা ম্যাথগুলো সলভ করে আসলাম। তাহলে এই হচ্ছে আমার থিওরেমটা। তো আশা করি ম্যাথটা বুঝলে থিওরেমটা কিভাবে আসছে, বা থিওরেমের প্রত্যেকটা টার্ম X কি, CI কি, P of CI কি, এটা আমরা বুঝে ফেলছি বা বুঝার কথা নাকি? বুঝছি সবাই? জি জি স্যার। স্যার। কে বুঝি নাই? সিরাজুল ইসলাম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছি স্যার। স্যার আমি যে একটু পরে জয়েন করছি স্যার, আমি স্যার এই লেকচারগুলো দেখে নিবনি স্যার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছো? হ্যাঁ জি স্যার। জি স্যার। বুঝতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমার মনে হয় যারা হচ্ছে পরে আসছো তারা হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখবা। আর আমাদের গতকালকে যে ল্যাবটা ছিল, সেই ল্যাবে হচ্ছে আমরা ডাটা প্রি প্রসেসিং দেখানোর কথা ছিল প্রথম ল্যাবে। তো ডাটা প্রি প্রসেসিং এর ল্যাবটা আমরা কবে করব বলো? তোমরা কবে ফ্রি আছো? আগামী সপ্তাহে বৃহস্পতিবার আগে অবশ্যই। সোমবার বা মঙ্গলবার? মঙ্গলবারে ক্লাস আছে তোমাদের?
স্যার ইংলিশ ক্লাস হয় একটা স্যার মঙ্গলবার ইংলিশ কোর্সে ক্লাস আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত? 6টা থেকে 8:30। 6টা থেকে 6টা থেকে 8:30। 8:30। তাহলে আমরা 8:30 শুরু করি, আমাদের বেশি সময় লাগবে না, 40 মিনিট থেকে 40-50 মিনিট সময় হলে হবে। বা যদি স্যার আগে ক্লাস শেষ করে তাহলে আমাকে বললা, ওকে স্যার। ঠিক আছে? সজীব, জি স্যার ঠিক আছে। তাহলে এটা একটু ইয়ে করে রাখো, নোট করে রাখো। আর ওই দিন হচ্ছে আমাকে অবশ্যই যদি আগে শেষ হয় তাহলে আমাকে একটু নক দিলা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি অ্যাটেন্ডেন্সটা কি সজীব নিয়েছো নাকি হচ্ছে আমি স্যার নিয়েছি। নিয়েছো? আচ্ছা, তাহলে কি আমরা কি আরেকটু আগাবো নাকি শেষ করে দিব? স্যার আমাদের মিডের সিলেবাস কতটুকু থাকবে এটা একটু বলে দিন স্যার। মিডের সিলেবাস থাকবে লেকচার 3 পর্যন্তই, ঠিক আছে? স্যার, আমাদের মনে হয় আজকে শেষ ক্লাস মিডের আগে থিওরি ক্লাসটা। লেকচার 3 পর্যন্ত যেগুলো পড়িয়েছে ওগুলা থেকে মিড থাকবে। আর লেকচার 4 থেকে হচ্ছে আমরা নরমালি মিডের পরে শুরু করব। এখন এরকম যদি হয় যে আগামী রবিবারে শুক্রবার মিডের পরীক্ষা, তো শুক্রবার পরে হওয়ার কথা, তাই না? আচ্ছা চলো আরেকটু জিনিস আমরা পড়ে নেই, শুধু কনফিউশন ম্যাট্রিক্সটা পড়ে নেই, তারপর হচ্ছে দরকার হলে আমরা শুধু কনফিউশন ম্যাট্রিক্স পর্যন্ত সিলেবাস থাকবে, অথবা হচ্ছে আমরা চ্যাপ্টার লেকচার 3 পর্যন্ত থাকলো, কিন্তু এটা আমরা একটু আগায় রাখলাম যেহেতু আমাদের হাতে একটু সময় আছে, আর একটু সময় আছে। লেকচার 3 পর্যন্তই রাখেন স্যার। হ্যাঁ, লেকচার 3 পর্যন্ত মিডের সিলেবাস, বাট লেকচার 4 হচ্ছে আমরা একটু পড়াশোনা করি হালকা, এটা মিডে থাকবে না, ফাইনালের জন্য। ওকে স্যার, ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা। সো লেকচার 4 হচ্ছে আমরা কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো কনফিউশন ম্যাট্রিক্স আসলে কি জিনিস আমি আলোচনা করতে পারি আর না পারি, আমি কনফিউশন ম্যাট্রিক্স এর বেসিক কিছু জিনিস আগে আলোচনা করি, তারপর আমরা থিওরি ইয়াতে যাব, এখানে লেকচারে যাব। তো তার আগে বলি কনফিউশন ম্যাট্রিক্সটা আসলে কেন। সো তোমরা যারা হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড কাজ করো বা রিসার্চের সাথে ইন্টিগ্রেটেড আছো, হ্যাঁ, সো রিসার্চের সাথে ইন্টিগ্রেটেড থাকার উদ্দেশ্য কি বা বলার উদ্দেশ্য কি, দেখো আমরা যখন কোন একটা ডাটাবেজ নিয়ে কাজ করব, আমি একটু দেখাই কয়েকটা রিসার্চ পেপার দেখাই যেখানে কনফিউশন ম্যাট্রিক্সটা আসলে কিভাবে কাজ করেছে সেটা আমি একটু দেখাবো, দেখালে তোমরা বুঝবা। যেমন করো পেপার হার্ট ডিজিজ প্রেডিকশন সিস্টেম। এখন এখানে দেখো এটা একটা স্টুডেন্টদের একটা কাজ, হ্যাঁ, একটা স্টুডেন্ট আমাদের কিছু স্টুডেন্ট হচ্ছে একটা ইয়ে করেছে, একটা ম্যানুয়াল এবং ওয়েব বেসড হার্ট ডিজিজ প্রেডিকশন সিস্টেম তৈরি করেছে। দেখো কি ইউজ করে, মেশিন লার্নিং অ্যালগরিদম, মেশিন লার্নিং এর যে অ্যালগরিদম গুলো আছে। সো আমরা কি কি অ্যালগরিদমের কথা বলছিলাম মনে আছে কি? আমরা শুধুমাত্র হচ্ছে নেইভ বায়াস করেছি। সো নেইভ বায়াস ছাড়াও এই ধরনের আরো অনেকগুলো অ্যালগরিদম আছে, যেমন কি ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এক্সিবোস্ট, কেএনএন, তারপর হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন, তারপর হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, অ্যাডাবুস্ট, হ্যাঁ, নেইভ বায়াস। তো এই যে হচ্ছে 8টা 10টা অ্যালগরিদম, এই সবগুলো অ্যালগরিদমে দেখো প্রত্যেকটাতে 90%, 99%, 95%, 89%, 85% এগুলো হচ্ছে একুরেসির পরিমাণ। সো মানে এই যে আমি একই ডাটা সেটের উপরে এতগুলো অ্যালগরিদম অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আমি একুরেসি কেমন আসলো, আমার কতটুকু ভালো, তাহলে আমরা দেখতেছি ডিসিশন ট্রি অ্যালগরিদমটাতে একুরেসি সবচেয়ে বেশি, র্যান্ডম ফরেস্ট 99%, এক্সিবোস্ট একুরেসি 95%। তাহলে আমি এগুলো সবগুলোর মধ্যে আমি কি ডিসিশন দিতে পারি যে হচ্ছে আমরা যেই ডেটা সেটের উপরে কাজ করতেছি বা আমার মেশিনকে যে ডেটা সেট দিয়ে লার্ন করালাম, সেই লার্ন ডেটা সেটের মধ্যে হচ্ছে ডিসিশন ট্রিটা হচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে বা র্যান্ডম ফরেস্টটা সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে কি জিনিস? কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে এমন কিছু প্যারামিটার বা এমন কিছু মেজারমেন্ট যেগুলোর দ্বারা হচ্ছে কোনো একটা অ্যালগরিদম কি ভালো নাকি খারাপ, কতটুকু ভালো কতটুকু খারাপ সেটার আউটপুট আমরা জানি। ওকে, সো এই ধরনের একুরেসি হচ্ছে একটা। একুরেসি ছাড়াও হচ্ছে আরো এরকম কিছু আছে, যেমন কি আছে দেখো, কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা নরমালি দেখো প্রিসিশন বের করতে পারি, এটা হচ্ছে একটা পারফরম্যান্স বের করার একটা ডাটা সেট। তারপর হচ্ছে একুরেসি বের করতে পারি, যেটা আমি বললাম মাত্র। তারপর হচ্ছে কোন একটা ডাটা সেটের সেনসিটিভিটি বের করতে পারি, কোন একটা ডাটা সেটের স্পেসিফিসিটি বের করতে পারি। তাহলে তুমি নেইভ বায়াস অ্যালগরিদম ইউজ করলা কোন একটা ডাটা সেটের উপরে, এখন ওই ডাটা সেটের সেনসিটিভিটি বের করলা, স্পেসিফিসিটি বের করলা, একুরেসি বের করলা, বের করার পরে আবার সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগরিদম অ্যাপ্লাই করলা কোন একটা ডাটা সেটের উপরে, আবার সেটার ক্ষেত্রে সেনসিটিভিটি
বা স্পেসিফিসিটি একুরেসি বের করলাম, বের করার পর এখন তুমি দুইটার মধ্যে কম্পেয়ার করে বলতে পারবো না যে কোনটার একুরেসি বেশি কোনটার একুরেসি কম? পারবো কিনা? এখন যখন কম বেশি পারবো তখন সেখান থেকে আমি কি ডিসিশন নিতে পারবো যে হচ্ছে আমার এই অ্যালগরিদমটা ভালো, এই অ্যালগরিদমটা ভালো না, এরকম আমরা বলতে পারবো কিনা? জি হ্যালো, স্যার। শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে দেখো আমরা কোন একটা ডাটা সেটের উপরে যখন হচ্ছে আমরা কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে অ্যাপ্লাই করব তখন হচ্ছে আমি প্রত্যেকটা ডাটা সেটের জন্য হচ্ছে আমরা এই ধরনের ভ্যালু পাবো। মনে করো এখানে একটা ডাটা সেটের উপর দেখো যে কেএনএন, অ্যাডাবোস্ট, লজিস্টিক রিগ্রেশন প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে সে হচ্ছে একুরেসি দেখাইছে, হ্যাঁ, দেখানোর পর হচ্ছে এবং আউটপুটও দেখাইছে। এখন আমি এর মধ্যে কোনটা ভালো সেটা বলতে পারছি কি পারছি না? পারছি নাকি পারছি না বলো? জি স্যার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমরা একুরেসি, সেনসিটিভিটি বা স্পেসিফিসিটি বা প্রিসিশন বা এফ মেজার বা ক্লাসিফিকেশন এগুলোর মাধ্যমে আমরা নরমালি কোন একটা মডেলের কি বের করি? পারফরম্যান্স বের করি। সো এই পারফরম্যান্স বের করি আমরা কিসের মাধ্যমে? এই পারফরম্যান্স বের করেছি আমরা কনফিউশন ম্যাট্রিক্স যেটার কথা বললাম, এই কনফিউশন ম্যাট্রিক্স এর মাধ্যমে। সো কনফিউশন ম্যাট্রিক্স বেসিক্যালি এই চারটা প্যারামিটারের মাধ্যমে টিপি, টিএন বা এফপি, এফএন এই ডাটাগুলোর মাধ্যমে আমরা কনফিউশন ম্যাট্রিক্স এর মাধ্যমে এই কাজগুলো করে থাকি। তাহলে এবার আসো কনফিউশন ম্যাট্রিক্সটা কি? এই কনফিউশন ম্যাট্রিক্স ইজ এ টেবিল, একটা টেবিলকে আমরা কনফিউশন ম্যাট্রিক্স বলি, দ্যাট অফেন ইউজড টু ডেসক্রাইব দ্য পারফরম্যান্স অফ এ ক্লাসিফিকেশন মডেল। তাহলে ক্লাসিফিকেশন মডেল কোনগুলা? এই যে র্যান্ডম ফরেস্ট একটা মডেল, নেভ বেস একটা মডেল, অ্যাডাবোস্ট একটা মডেল, এগুলো কি এক একটা মডেল কিনা? এই প্রত্যেকটা মডেলের মধ্যে প্রত্যেকটা মডেলে আমরা পারফরম্যান্স বের করব। সো পারফরম্যান্স বের করব কিসের মাধ্যমে বলো তো? পারফরম্যান্স বের করার জন্য আমাদেরকে কি প্যারামিটার আছে? কোনগুলোর মাধ্যমে আমরা পারফরম্যান্স বের করি? আব্দুর রহমান বলো পারফরম্যান্স। এই যে বললাম না যে কনফিউশন ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা কি বের করি? ক্লাসিফিকেশন মডেলের পারফরম্যান্স বের করি। তো পারফরম্যান্স বের করা হয় কিসের মাধ্যমে? কোনগুলা দ্বারা পারফরম্যান্স হয়? এই যে একটু আগে দেখাইলাম, ভুলে গেলাম। একিউরেসি, সেনসিটিভিটি। এর মাধ্যমে একিউরেসি, সেনসিটিভিটি এগুলোর মধ্যে আছে। একুরেসি, সেনসিটিভিটি বা এফ মেজারমেন্ট বা স্পেসিফিসিটি যেগুলোর কথা বললাম এগুলোর মাধ্যমে আমরা নরমালি পারফরম্যান্স বের করি। ক্লাসিফিকেশন মডেল বলতে কোনগুলোকে বুঝি? যেগুলোকে আমরা ক্লাসিফায়ার বলি, যেমন নেভবেস একটা ক্লাসিফায়ার। এগুলো আমরা কিসের উপর অ্যাপ্লাই করি? অন এ সেট অফ ডাটা, টেস্ট ডাটা ফর হুইচ দ্য ট্রু ভ্যালু ইজ আর নোন। তাহলে আমরা আমাদের যে ডাটা সেট আছে সেই ডাটা সেটের মধ্যে হচ্ছে আমরা এই পারফরম্যান্সটা বের করব। মনে করো তোমার 1000 রোগীর ডাটা আছে, 1000 রোগীর ডাটার মধ্যে তুমি 700 জন রোগীর ডাটা দিয়ে হচ্ছে তোমার মেশিনকে লার্ন করাইলা। কতজন? 70% বা 700 জন পেশেন্টের ডাটা দিয়ে তুমি তোমার মেশিনকে লার্ন করাইলা। তাহলে যেগুলো দিয়ে আমরা মেশিনকে লার্ন করাই সেটাকে কি বলি? ট্রেনিং ডাটা। আর বাচ্চাটার উপরে পড়ে আমি 30% ডাটা রেখে দিলাম। যে 30% ডাটা রেখে দিলাম সেটাকে আমরা কি বলবো? টেস্টিং ডাটা। এখন আসো টেস্ট করতে গিয়ে আমি দেখব যে আমি আসলে এক্স্যাক্টলি আমার মেশিন যে ধরনের আউটপুট দেওয়ার কথা সেটা দিচ্ছে কিনা। পারফরম্যান্সটা আসলে মেজারমেন্ট আমরা করব কিভাবে? যে আমি যখন হচ্ছে ডাটা দিয়ে টেস্ট করব তখন টেস্ট করার ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেখব যে আমার ডাটা সেটটা এক্স্যাক্টলি আউটপুট আসছে কিনা ডাটা টেস্টের উপরে। যেমন দেখো এখানে আমরা যেই মেজারমেন্ট করছি এখানে কতগুলা ডাটা নিছি। এখানে আমি শুরুর দিকে যদি যাই তাহলে এখানে দেখতে পাবো, দেখো এখানে টোটাল পেশেন্ট ছিল হচ্ছে তোমার কারণ
0.7 আচ্ছা, এখানে আমরা 80% অথবা 70% ডাটা নিয়ে কাজ করেছি, সেটা আমি আসলে বুঝতেছি না কোথায় লিখছিলাম এটা। এই যে দেখো, এখানে টোটাল 1026 জন পেশেন্টের ডাটা আছে। হ্যাঁ, তো এই পেশেন্টের ডাটাগুলো থেকে হচ্ছে আমরা বিভিন্ন পারফরম্যান্স মেট্রিক যেমন একুরেসি, সেনসিটিভিটি, স্পেসিফিসিটি, প্রিসিশন, ট্যাপ মেজার, ক্লাসিফিকেশন, এরর, এগুলা বের করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে তার পারফরম্যান্স কেমন। এখন কত পার্সেন্ট ডাটা দিয়ে কাজ করছি সেটা হচ্ছে ডাটা সেটে মনে আসছে। দেখি ডাটা সেটটা কথা, ডাটা সেট প্রিপ্রসেসিং, আচ্ছা এটা এখানে মনে বলা হয়নি, যাই হোক হোয়াটএভার। তো যেটা বলছিলাম যেটা হচ্ছে আমাদের যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোর মধ্যে হচ্ছে আমরা মানে টেস্ট ডাটা যে ডাটাগুলো থাকবে তার মধ্যে 70% ডাটাকে আমরা অথবা 80% ডাটাকে নিব হচ্ছে ট্রেন ডাটা, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা টেস্ট ডাটা নিব। সো টেস্ট করার পরে আমরা হচ্ছে যে রেজাল্টটা পাবো যে এক্স্যাক্টলি আমার আউটপুট কেমন আসতেছে সেই রেজাল্টটা দিয়ে বা সেই টেস্টিংটা দিয়ে হচ্ছে আমরা কনফিউশন ম্যাট্রিক্স বের করব। সো কনফিউশন ম্যাট্রিক্স অ্যালাউজ দ্য ভিজুয়ালাইজেশন অফ দ্য পারফরম্যান্স অফ an algorithm। যেমন নেট বেসের পারফরম্যান্স আমরা দেখতে পাচ্ছি, তাই না, কনফিউশন ম্যাট্রিক্স এর মাধ্যমে। আবার আমরা যদি হচ্ছে we compare each class with every other class and see how many samples are misclassified, এবং আমরা নরমালি একটা ডাটা সেটের সাথে বা একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসেরও কম্পেয়ার করতে পারি, এবং কম্পেয়ার করে আমরা দেখতে পারি যে আসলে আমাদের আবার আউটপুট কি হওয়ার কথা ছিল বা আউটপুট কি আছে বর্তমানে সেটাও আমরা দেখতে পাই। ঠিক আছে, সো এই হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা কি করতে পারি, কোন একটা ক্লাসের আউটপুট বের করতে পারি। কনফিউশন ম্যাট্রিক্স এর এখানে দেখো আমরা কনফিউশন ম্যাট্রিক্স কে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এই 4টা পয়েন্ট দিয়ে হচ্ছে নরমালি ক্লাসিফিকেশন বা পারফরম্যান্স গুলা বের করা হয়। এটা হচ্ছে ট্রু পজিটিভ, আর হচ্ছে ট্রু নেগেটিভ, আর হচ্ছে ফলস পজিটিভ, আর হচ্ছে ফলস নেগেটিভ। এই ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এই 4টা জিনিস দিয়ে হচ্ছে যখন আমরা বের করব তখন হচ্ছে আমরা দেখতে পাবো যে এই মানগুলা কি আসে, এবং এই মানগুলা যখন হচ্ছে আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে টেবিল আছে সেখানে বসাবো তখন হচ্ছে আমরা একুরেসি পাবো। দেখো এই যে ট্রু নেগেটিভ, ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এগুলোর মানগুলা দেখো যোগ বিয়োগ করেই কিন্তু একুরেসি বের করা হয়। একুরেসি বের করার সূত্র কি, কোন একটা ডাটা সেটের ট্রু পজিটিভের মান কত, ট্রু নেগেটিভের মান কত, বাই ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এই 4টার মানগুলাকে একসাথে যোগ করে তারপর যোগফল যেটা হবে সেটাকে আমরা আগে যেটা পেলাম সেটা দিয়ে ভাগ দিয়ে আমরা দেখো একুরেসির মান বের করতে পারি। তার মানে হচ্ছে আমাকে এই ট্রু পজিটিভ কি জিনিস, ট্রু নেগেটিভ কি জিনিস, বা ফলস পজিটিভ কি, ফলস নেগেটিভ কি, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। এই জিনিসগুলো জানলেই হচ্ছে আমরা একুরেসির মান বের করতে পারবো কোন একটা অ্যালগরিদমের জন্য, কোন একটা অ্যালগরিদমের জন্য স্পেসিফিসিটি বের করতে পারবো, এবং কোন একটা অ্যালগরিদমের জন্য সেনসিটিভিটি বের করতে পারবো। তাহলে আসলে এই 4টা জিনিস কি আমরা একটু জেনে আসি। প্রথমে আসো ট্রু পজিটিভ। ট্রু পজিটিভ, তাহলে দেখো ট্রু পজিটিভ কি বলা আছে, যে তুমি কোন একটা জিনিসকে পজিটিভ হিসেবে কম্পেয়ার করলা, তুমি ইউ প্রজেক্টেড বা ইউ প্রেডিক্টেড পজিটিভ, তুমি কোন একটা জিনিসকে পজিটিভ হিসেবে কি করলা, প্রেডিকশন করলা, এবং সেটা কি হলো, ট্রু হলো। ঠিক আছে, যেমন কি, যেমন তুমি প্রেডিকশন করলা যাচ্ছে ফ্রান্স এবার ওয়ার্ল্ড কাপ জিতবে, তাহলে তুমি যে প্রেডিকশন করলা সেটা কি মানে জিতবে না হারবে, মানে পজিটিভ প্রেডিকশন করলা নাকি নেগেটিভ প্রেডিকশন করলা, কি ধরনের প্রেডিকশন করলা, পজিটিভ। পজিটিভ, এবং তোমার অ্যানসারটা আউটপুটটা কি হলো, সত্য হয়েছে না মিথ্যা হয়েছে, সত্য হয়েছে। সত্য হয়েছে। সো এটা কি ট্রু না ফলস, ট্রু। তাহলে আমরা যদি এই ধরনের কোনো প্রেডিকশন করি যে প্রেডিকশনটা হচ্ছে পজিটিভ প্রেডিকশন এবং আমার যে পজিটিভ প্রেডিকশনটা আমি প্রেডিক্ট করলাম সেটাই সত্য হয়েছে,
তখন সেটাকে আমরা কি বলবো ট্রু পজিটিভ। সো কোন একটা ডাটা সেটের জন্য এই ধরনের ট্রু পজিটিভের মান কত হইতে পারে, যেমন মনে করো হচ্ছে তুমি কিছু স্যাম্পল দিয়ে বললা যে এই স্যাম্পল থাকলে একজন রোগীর করোনা পজিটিভ হবে। এখন তুমি দেখবা যে টেস্ট ডাটার ক্ষেত্রে এই স্যাম্পল দেওয়ার কারণে কয়জনের করোনা পজিটিভ হয়েছে, তাহলে তোমার কথা যদি সত্য হয় তাহলে ট্রু পজিটিভের একটা মান পাবা, ঠিক আছে। এবার আসে সেকেন্ড যেটা বলা আছে ট্রু নেগেটিভ। তার মানে কি তুমি প্রেডিকশন করবা নেগেটিভ, when you predicted নেগেটিভ। যখন তুমি প্রেডিকশনে নেগেটিভ করো এবং তোমার প্রেডিকশনটা কি হয়, ট্রু হয়। যেমন তুমি প্রেডিকশন করলা ইংল্যান্ড হচ্ছে কি করবে, ওয়ার্ল্ড কাপ জিতবে না, নেগেটিভ প্রেডিকশন করলাম ইংল্যান্ড উড নট উইন, তাহলে তুমি দেখো বা উডেন্ট উইন, এখানে প্রেডিকশন করলা কি সে জিতবে না, তার মানে তোমার প্রেডিকশনটা কি নেগেটিভ না? জি স্যার। তোমার প্রেডিকশনটা কি হলো, সত্য হইলো কিনা? স্যার হারলে হ্যাঁ সত্য, লস্ট, ট্রু নেগেটিভ। তাহলে এটা হচ্ছে ট্রু নেগেটিভ। ওকে, এবার আসো ফলস পজিটিভ। ফলস পজিটিভ কোনটা বলবো, যে তুমি প্রেডিকশন করবা হচ্ছে কি পজিটিভ, ইউ প্রেডিক্টেড পজিটিভ, বাট তোমার আউটপুটটা কি হলো, ফলস হলো। যেমন তুমি প্রেডিকশন করলা যে ইংল্যান্ড জিতবে, ইংল্যান্ড এবার ওয়ার্ল্ড কাপ জিতবে, তার মানে তোমার প্রেডিকশনটা কি পজিটিভ, বাট অ্যানসার কি হলো, ফলস, অ্যানসার কি হলো, জিতছে নাকি হারছে? হারছে। তাহলে ফলস না ট্রু? ফলস। ফলস ফলস। সো যেহেতু আমি প্রেডিকশন করেছি ট্রু পজিটিভ, বাট আমার প্রেডিকশনটা অ্যানসার মতো হয় নাই, ফলস হয়েছে, সুতরাং এটাকে আমরা কি বলছি, ফলস পজিটিভ। এবার আসো ফলস নেগেটিভ। তাহলে আমি প্রেডিকশন করব নেগেটিভ, ইউ হ্যাড প্রেডিক্টেড ফ্রান্স উড নট উইন, আমি প্রেডিকশনে করলাম নেগেটিভ যে ফ্রান্স জিতবেই না, উডন্ট উইন, নেগেটিভ প্রেডিকশন করলাম, এবং কি হলো তোমার প্রেডিকশনটা ভুল প্রমাণিত হলো। মানে কি সে উল্টা হয়ে গেল, জিতে নাই, নাকি সরি জিতে নাই তো জিতবে না বলছো তুমি, কিন্তু সে জিতে গেল, তাহলে তোমার প্রেডিকশনটা মিথ্যা হয়ে গেল না? জি স্যার। ওকে, সো এইভাবে করে আমরা যে ডাটা সেট থাকবে সেই ডাটা সেটের উপর হচ্ছে আমরা ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এখানে আরেকটু এক্সপ্লেন করা বলা আছে যে ট্রু পজিটিভ, these are the samples for which we predict one, মানে ট্রু, তুমি যখন প্রেডিকশন করতেছো ট্রু এবং সেটা ওয়ানই হচ্ছে, সেটাকে আমরা ফলস পজিটিভ, ট্রু পজিটিভ বলি। নেগেটিভ, যখন তুমি প্রেডিকশন করতেছো জিরো এবং সেটা জিরোই হচ্ছে, তার মানে কি নেগেটিভ, নেগেটিভ প্রেডিকশন করতেছো নেগেটিভটাই হচ্ছে। আবার তুমি প্রেডিকশন করতেছো ওয়ান, পজিটিভ প্রেডিকশন করতেছো, বাট অ্যানসার হচ্ছে কি উল্টাটা, ওয়ান প্রেডিকশন করতেছি অ্যানসার হচ্ছে কি জিরো, এটাকে আমরা বলি কি টাইপ 1 এরর। ওকে, আবার দেখো পরেরটাতে নেগেটিভ, তুমি প্রেডিকশন করলা নেগেটিভ, বাট তোমার অ্যানসারটা কি হলো পজিটিভ হয়ে গেল, উল্টা হলো, তাহলে এটাকে আমরা কি বলি টাইপ 2 এরর বলি। সো এই হচ্ছে আমার কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স গুলো আমরা যখন তোমাদেরকে আগামী ক্লাস থেকে বা পরের ক্লাস থেকে যখন হচ্ছে আমরা বের করব, কি বলে নেট বেস অ্যালগরিদম তোমাদেরকে ল্যাবে দেখাবো, তো ল্যাবে দেখানোর পরে নেট বেসটা কমপ্লিট করার পরে যখন আরেকটা অ্যালগরিদম দেখাবো তখন হচ্ছে আমরা কনফিউশন ম্যাট্রিক্সটা বের করে দেখাবো। তো কনফিউশন ম্যাট্রিক্স বের করে দেখাবো যে দুইটা অ্যালগরিদমের মধ্যে কোনটার অ্যাকুরেসি কেমন, কোনটার অ্যাকুরেসি কেমন ভালো আসতেছে, কোনটার অ্যাকুরেসি খারাপ আসতেছে, এবং সেটাও দেখাবো যে ট্রু পজিটিভের মান, এই যে আমরা এখানে বললাম এই ট্রু পজিটিভ বা ট্রু নেগেটিভের মানগুলো আমরা কিভাবে বের করতে পারি, সেটাও আমরা ইনশাআল্লাহ সামনের দিকে সামনে অ্যালগরিদম দেখাবো। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। লেকচার 4 এটা ফাইনালে মিডে থাকবে না, মিডে থাকবে হচ্ছে লেকচার 3 পর্যন্ত। সো লেকচার 3 পর্যন্ত আমরা যা পড়িয়েছি সেগুলোই হচ্ছে আমাদের মিডের সিলেবাস, এবং ওখান থেকে ভাইবা হবে যতটুকু আসবে ইনশাআল্লাহ। ওকে ওকে স্যার। সো থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার আমাদের স্যার মিডের যে অ্যাসেসমেন্টটা দেওয়া হয় স্যার, ওটার টাইমটা কি আগের মতোই থাকবে নাকি স্যার চেঞ্জ হবে এবার? 6 ঘন্টা আগে দেওয়া হবে, 6 ঘন্টা পরে। স্যার আগে তো 24 ঘন্টা ছিল আমাদের। হ্যাঁ স্যার আগে যে পরীক্ষাগুলো দিয়েছি গত 3 সেমিস্টারে 24 ঘন্টা ছিল সময়। না না, গত সেমিস্টার থেকে 6 ঘন্টা চলতেছে। স্যার আমরা তো 24 ঘন্টায় দিয়ে আসছি। তাহলে যদি সেটা করে থাকে কোন ওই স্যার করছে? স্যার সবগুলা সাবজেক্টেই নেওয়া হয়েছিল 24 না ঘন্টা। না, গত সেমিস্টারের ঘটনা আছে, গত সেমিস্টারে কিন্তু আমরা কোশ্চেন দেইনি, অ্যাসাইনমেন্ট দিয়েছি, তাই না? জি স্যার। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দেওয়ার কারণে সেই অ্যাসাইনমেন্ট তো হচ্ছে 2 দিন 3 দিন আগে দেওয়া হয়, এর জন্য লাস্ট সেমিস্টারের অ্যাসেসমেন্টের কারণে এটা হয় নাই। বাট এখন থেকে হচ্ছে যেটা ডিসিশন হয়েছে, মিড টার্মের কোশ্চেন হচ্ছে 6 ঘন্টা আগে আমরা সাবমিট করব, তো ভাইবার 6 ঘন্টা আগে, 6 ঘন্টা পরে হচ্ছে 6 ঘন্টার মধ্যে তোমাদেরকে সলভ করে জমা দিতে হবে। এখন তোমাদের যেটা সুবিধা হয় ওই সুবিধা মতো সময় হচ্ছে আমরা জমা দেব ইনশাআল্লাহ।
স্যার 6 ঘন্টা দিলে দেখা যায় আমরা স্যার যারা জব করি দেখা যায় অফিসে থাকবো তখন তো আর লিখতে পারবো না স্যার সন্ধ্যা হ্যাঁ? তখন পড়তে হয় স্যার। স্যার 6 ঘন্টা দিলে দেখা যায় বাইবা তো হয় প্রায় 6টার দিকে এরকম টাইমে, সেই ক্ষেত্রে আমরা অফিসে থাকি সারাদিন, তখন তো স্যার অফিসে থাকি তো 12টা থেকে 6টা নাকি? আচ্ছা ঠিক আছে, এটার ব্যাপারে আমরা তোমাদের সাথে কথা বলে একটা ডিসিশন নিব, টাইমটা ওভাবে ফিক্স করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর তারপরে আমিও একবার ডিনসের সাথে কথা বলে নিব নে, যাতে হচ্ছে এটা মিনিমাইজ করা যায় তোমাদের ক্ষেত্রেও, ঠিক আছে? ওকে জি স্যার। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আর সজীব আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, হ্যাঁ? ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।